দেখুন, সম্রাট অশোক নাকি তার এক পুত্রকে তক্ষশিলায় পাঠিয়েছিলেন বিদ্রোহ দমন করতে, আর সেই পুত্র অত্যন্ত সফলভাবে সেই বিদ্রোহ দমন করেন। কিন্তু সম্রাট অশোকের এক রানী হিংসায় সেই পুত্রেরই চোখ অন্ধ করে দেন। আজ আমার অতিথি যিনি, তিনি নিজে দলের মধ্যে ক্রাইসিস ম্যানেজমেন্টের কাজ আকছাড় করলেও আজ তিনি নিজেই এক ধরনের ক্রাইসিসের মুখে। রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে তার দলীয় পদ আজ দল কেড়ে নিল। ও, বলতে ভুলেই গেছি, সম্রাট অশোকের সেই দ্বিতীয় পুত্রের নাম ছিল কুণাল। আর আজ আমার সামনে কুণাল ঘোষ, একেবারে সরাসরি কুণালদা শিরোনাম থেকে আজকে তুমি উঠে এসেছো। আমার প্রথম প্রশ্ন, বাংলা একটা প্রবাদ তো আছে, যত দোষ নন্দ ঘোষ। প্রায় মনে হচ্ছে যত দোষ কুণাল ঘোষ প্রবাদটাকে এইভাবে পাল্টে দেয়া যায়। তার কারণ আজ 1 মে পার্টি রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে তোমার রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তোমাকে সরিয়ে দিল। এইভাবে লেখা হলো, নাও হি হ্যাজ বিন রিমুভ ফ্রম দ্য পজিশন অফ জেনারেল সেক্রেটারি অফ দ্য স্টেট অর্গানাইজেশন। এখন প্রশ্ন হলো, কোন দোষে? আমার একটা বক্তব্য হচ্ছে, যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা অত্যন্ত মহান ব্যক্তি, ঈশ্বর তাদের মঙ্গল করুন। কিন্তু আমার একটাই ছোট্ট বক্তব্য, যে আমি তো কিছুকাল আগে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবে মুখপাত্র এবং সাধারণ সম্পাদক এই দুটি ছেড়ে দেওয়ার কথা শীর্ষ নেতৃত্বকে অফিসিয়ালি জানিয়েছিলাম, এবং আমি সেটা টুইটও করে দিই। এবং সেই দিন থেকে আমার এক্স হ্যান্ডেলে এই দুটি পদ লেখা নেই, লেখা আছে আমি তৃণমূল কংগ্রেসের একজন সোলজার। ঠিক, কিন্তু কুণালদা সেটাও একটা রহস্য। এই ঘটনাটা তুমি যেটা বলছো সেটা হয় হচ্ছে 4 মার্চ। সুব্রত বক্সী একটা প্রেস রিলিজ দেন, সেটা প্রেসের কাছে দিয়ে দেওয়া হয়। তাতে শেষ বাক্য যে 7 দিনের মধ্যে সেই শোকজ নোটিশের জবাব তুমি যদি না দাও তাহলে কেন শৃঙ্খলা ভঙ্গের জন্য তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেইটা কারণ দর্শানোর নোটিশ। আমি আরেকটু বলে রাখি যে আমি সেই চিঠি পেয়েছি, কিন্তু ঈশ্বর সাক্ষী এবং গোটা মিডিয়া সাক্ষী আমি কিন্তু তার উত্তরও দিয়েছি। কিন্তু সাধারণভাবে এইসব ক্ষেত্রে যা হয় যে উত্তর দিলে সেটা কোনো না কোনো কৌশলে ঠিক সামনে চলে আসে, যেভাবে তোমার শোকজের চিঠি আমাদের হাতে চলে এসেছিল। আমি যে উত্তর দিয়েছি সেই চিঠি কিন্তু আমি কোনো কৌশলে ওটা দলের অভ্যন্তরীণ বিষয় বলে আমার কাছে ধরে রেখেছিলাম। কিন্তু আজকে আমার সঙ্গে যেটা করা হয়েছে, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপে বা মেলে আমি এখনো পর্যন্ত কোনো কমিউনিকেশন পাইনি। আচ্ছা। অথচ আমি দুপুরবেলা শুনলাম এরকম একটা চিঠি টাইপ করা হচ্ছে। আমি এটা শুনে ফোন অফ করে ঘুমিয়ে পড়লাম। আমি দেখলাম একটা অশান্তির কল আসছে, একটু ঘুমিয়ে নি, কী করবো। তো ঘুম থেকে ওঠার পর ফোনটা খোলার পর যা যা হয় তাই তাই হয়েছে। কিন্তু আমি সুমন এখনো সেই চিঠি, যেটা আমি মাননীয় থেকে যে কেন দেয়া হলো না, ওই চিঠি আমার যে তুমি বলছো সুব্রত বক্সী সেই চিঠি তুমি পাওনি? না, পেয়েছি। আচ্ছা, পেয়েছি এবং আমি তার জবাব দিয়েছি। আচ্ছা, সেই জবাব কিন্তু আমরা কেউ জানি না। আমি কোনো কৌশলে সেটা কিন্তু প্রকাশ্যে আনিনি। কিন্তু আজকে আমাকে দল থেকে পদটা থেকে যে সরানোর কথা, সেটা আমাকে না দিয়ে আগে বাজারে বিক্রি করা হলো। এটা কিন্তু নীতিগতভাবে আপত্তিকর। আমার কাছে দেয়া হতে পারতো। সুব্রত বক্সীর আগের চিঠিটা তো আমি পেয়েছি এবং আমি তার উত্তরও দিয়েছি। আমি ডিসিপ্লিন সোলজার, সেই উত্তর কিন্তু আজ পর্যন্ত বাইরে যায়নি, কারণ দলের অভ্যন্তরীণ কি ছিল সেটা হয়তো আজকে নয়, আমি যেহেতু দলের সৈনিক ইত্যাদি। কিন্তু এখানেও আমি আজ কোনো পাইনি যে আমি কোনো চিঠি বা কমিউনিকেশন, আমি বলতে পারবো না এত হোয়াটসঅ্যাপ ঢুকেছে পেছন দিকে আছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তাতে নেই। ইমেলও আমি চেক করেছি, নেই। কিন্তু সেটা আমি শুনলাম বাইরে থেকে যে আমাকে পদ থেকে, আমার এখানে ওই একটাই প্রশ্ন যে আমি যেটা 4 মার্চ ছেড়ে দিয়েছি সেটা থেকে রিমুভড শব্দটা ব্যবহার হয় কি করে? আমি তো রিলিজ চেয়েছি। কুণালদা, এখানেও একটা রহস্য আছে। 4 মার্চ সুব্রত বক্সী তোমার কারণ দর্শানোর নোটিশ পাঠাচ্ছেন। 5ই মার্চ অর্থাৎ পরের দিন আমরা সবাই বিস্মিত হয়ে দেখলাম তুমি সাংবাদিক সম্মেলন করছো তৃণমূল ভবন থেকে অফিসিয়ালি। মানে আমি বলছি এই বিষয়টা একটু ব্যাখ্যা করবে, মানে এরম তো সচরাচর হয় না। আমার কাছে নেই, কারণ আমি যখন জানালাম যে আমাকে মুখপাত্র পদ থেকে আমি অব্যাহতি চাই, আমি তো তার কোনো উত্তর পাইনি। কিন্তু তারপরে আমি অ্যাসাইনমেন্ট পেয়েছি সাংবাদিক বৈঠক করার।
আমি করেছি। তারপর তো তুমি নিয়মিত করে গেছো। আজকে হঠাৎ যদি কেউ লেখেন আর্লিয়ার ইউ হ্যাড বিন রিলিজড, আর্লিয়ার মানে তারা দেখা কোথায় কে কাকে রিলিজ করেছে, কোনো রিলিজ ছিল না, বরং আমাকে একাধিক দায়িত্বপূর্ণ সাংবাদিক বৈঠক আমি করেছি সেখানে। তো ফলে এই কথাগুলো আসছে কোত্থেকে? যদি ছাড়ার হয় আমাকে, আমি তো এই রেজিগনেশন অফার করে রেখেছি, আমার এক্স হ্যান্ডেলে তো রয়েছে। আমি শুধু তৃণমূলের সোলজার, আমার স্পোক্স পারসন লেখা নেই, আমার জেনারেল সেক্রেটারি লেখা নেই। এবং সুমন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, যে 6 বছর আমি রাজ্যসভার সাংসদ ছিলাম, থ্যাঙ্কস টু দিদি, আমার গাড়িতে একদিন 1 সেকেন্ডের জন্য এমপি স্টিকার কুণাল ঘোষ মারেনি। তো সুতরাং আমি এই মেন্টালিটিতে চলি। ফলে যে ছাড়বে বলে 4 মার্চ জানিয়ে দিয়েছে, যার এক্স হ্যান্ডেল থেকে সরিয়ে দিয়েছে, তাকে হঠাৎ রিমুভ, আচ্ছা যদি সেটাই মনে হয় যে না তোমারটা আমরা গ্রহণ করছি, তোমার সঙ্গে বনছে না, তুমি সত্যিই মিসফিট, তো তোমাকে আমরা গ্রহণ করলাম, আমার একটা ফোনে বললেও হয়ে যেত, বা তারপরে কেউ একটা প্রেস রিলিজ দিয়ে দিত। কিন্তু এটা আমার বলার অপেক্ষা রাখে না যে যখন কাউকে, বিশেষ করে সেই ব্যক্তির পদ যখন রাজ্য সাধারণ সম্পাদকের, সেই সিদ্ধান্ত নিঃসন্দেহে পার্টির একেবারে শীর্ষ পদ থেকে, মানে 1 নম্বর অথবা 2 নম্বর থেকেই আসছে। তো সেইখান থেকে, বা মিলিত সিদ্ধান্ত হতে পারে যে 1 এবং 2 জন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমায় সরাতে চাইছেন, কোনো ধরনের কমিউনিকেশন তাদের বা তারা করেছেন অথবা তাদের তরফে তোমার সঙ্গে হয়নি? এ ব্যাপারে শুধু একটা কথাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, আমি তো রোজ নাম বদল করতে পারবো না, বা করাটা রুচিসম্মত বলে আমি মনেও করি না। তো সুতরাং আমি তাদের উপর বিশ্বাস রেখে দল করেছি, মুখপাত্রের দায়িত্ব পালন করেছি। সুমন, গোটা বাংলায় যারা দেখছেন বা তার বাইরেও যারা দেখছেন, সবাই নিজেকে প্রশ্ন করুন তো, আমি মমতাদি বা অভিষেককে বাদ দিচ্ছি, তারা তুলনার ঊর্ধ্বে, কুণাল ঘোষ ছাড়া একটা নাম বলুক, তাল জ্ঞান ভারসাম্য না রেখে যারা তৃণমূলকে আক্রমণ করেছে, মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছে, অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেছে, কুণাল ঘোষ ছাড়া একটা নাম বলুক যে কুণাল ঘোষের থেকে বেশি কেউ আক্রমণ করেছে। ফলে আমি তো মমতাদি আর অভিষেককে নেতা সেনাপতি জেনেই আমার কর্তব্যগুলো পালন করে এসছি। এবার তারা যদি কোনো সিদ্ধান্ত নেন বা সিদ্ধান্তে সবুজ সংকেত দেন, আমি তো ধরেই নেব তারাও সবুজ সংকেত দিয়েছেন, এবং কোনো না কোনো কারণে তারাও মনে করছেন আমি মিসফিট, মিটে গেল। এই মিসফিট কথা কুণাল ঘোষ কিন্তু আজ বলছেন এই রকম না, আমি জানি না কুণাল দা সেটা তোমার অভিমানের একটা পর্ব ছিল কি না। মিসফিট নিয়ে কুণাল ঘোষ কিছুদিন আগে ঠিক কি বলেছিলেন অন ক্যামেরা, দেখাবো। নিজেকে মিসফিট বলে মনে হচ্ছে, একটা সিস্টেমে চলছে, আমি সেই জায়গাটায় খাপ খাওয়াতে হয়তো পারছি না, এই 2টি পদ রাখতে চাই না। আমি নেতৃত্বকে জানিয়েছি, মহামান্য আদালতের নির্দেশে আমি নিরাপত্তা পাই, তো সেটা আমার ছিল, আছে এবং থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্ধিত তার একটা নিরাপত্তার বিষয় ছিল, আমি সেটি নিয়ে আজকে বেরোইনি। ফলে অফিসিয়ালি আমি ছাড়িনি, এই বিষয়টা আসে না। আমি শহরের মধ্যে আছি, আমার অন্য কোনো কাজ নেই, আমি কেন তাদের রিকুইজিশন দেবো, ফলে আমি সেই জন্য চাইনি। কুণাল, এই বক্তব্য তুমি রাখো 1 মার্চ। আমি বলছি তারপর এই জন্য এই রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে, সেটা হচ্ছে 4 মার্চ তোমায় শোকজ করা হচ্ছে দলীয় মুখপত্রের পদ থেকে, মানে এই আজকের চিঠিও বলছে তোমায় অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছিল। তারপর 5ই মার্চ তুমি অফিসিয়ালি, দলের কোনো আপত্তি এতদিন অবধি শোনা যায়নি, প্রেস কনফারেন্স করেছো। তৃণমূল ভবনে একটার পর একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রেস কনফারেন্স করেছো, তুমি মিসফিট বলেছো, তারপরেও দল তোমায় রেখেছে এবং তুমি একদম একাধিক প্রেস কনফারেন্স, আলাদা বিবৃতি, সাক্ষাৎকার দলের তরফে দলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দিয়ে গেছো। এইটা তো পাশাপাশি রাখা যাচ্ছে না, এইটা কি করে হয়? মানে হয় শৃঙ্খলা বলে তৃণমূল কংগ্রেসে কিছু নেই, আর নয় শৃঙ্খলা বলে কিছু আছে কিন্তু সেটা কুণাল ঘোষের ওপর অ্যাপ্লাইড হয় না, কোনটা? না, আমি ছাড়ার কথা বলেছি, কিন্তু দল যদি তারপরেও আমাকে কোনো অ্যাসাইনমেন্ট দেন, আমি অন্তর থেকে সেই অ্যাসাইনমেন্ট একজন কর্মীর হিসেবে আমি পালন করার চেষ্টা করেছি। আমি গতকাল গভীর রাতে ফিরেছি খড়গপুরে, একদম প্রচার সভা, তার আগে সম্ভবত জুন মালিয়ার প্রচার সভা ছিল, একদম আমি প্রচার, আমার দায়িত্ব পালন করে আমি করেছি। ফলে কুণাল ঘোষ যে পদে থাকুক বা না থাকুক, কুণাল ঘোষ দলের তরফে প্রচারের ক্ষেত্রে বা দলের তরফে কাউকে ডিফেন্ড করার ক্ষেত্রে বা প্রতিপক্ষকে আক্রমণ করার ক্ষেত্রে কুণাল ঘোষ কর্তব্য পালন করেনি,
এই কথাটা বোধহয় কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। ফলে আমি ছাড়তে চেয়েছি, কিন্তু তারপরেও যখন আমাকে কোনো অ্যাসাইনমেন্ট এসছে, আমি অ্যাসাইনমেন্টগুলো আমি করে দিয়েছি, গর্বের সঙ্গে করে দিয়েছি একজন কর্মী হিসাবে। আমার ওটাই বক্তব্য যে যদি তারপরেও অ্যাসাইনমেন্টটা করানো হয়, তাহলে আজকের ওই লাইনটার মানে কি যে তোমাকে রিলিজ করে দেওয়া হয়েছিল। আরে রিলিজ যদি করে দেওয়া হয়ে থাকে তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো কেন? আর অ্যাসাইনমেন্ট যদি দেওয়া হয়ে থাকে তাহলে রিলিজ করে দেওয়া হয়েছিল এই কথাটা লিখলো কে? এটা তো একটা অভ্যন্তরীণ, নিশ্চয়ই তারা খতিয়ে দেখবেন, ড্রাফটিংটা একটু চেঞ্জ ঠিকঠাক করা উচিত। কুণালদা, আমি কারণে আসবো। আজকে ঘটনাচক্রে মান্নাদের জন্মদিন, 1 মে। তো আমার একটা সাক্ষাৎকারের অনুষ্ঠানের নাম ছিল মুকুটটা তো পড়েই আছে, রাজাই শুধু নেই। তো তুমি তৃণমূলে রাজা ছিলে, এ কথা বদ্ধ উন্মাদও বলবে না, কিন্তু রাজপেয়াদা তো বটে। তো রাজপেয়াদার সেই মুকুট বা তার শিরস্থানটা একটা একটা করে খুলে নেওয়া হচ্ছে দলীয় মুখপাত্রে, সেটা তুমি নামিয়ে রাখো অথবা দল খুলে নিক। আজকে রাজ্য সাধারণ সম্পাদকের এর কারণ কি বলে তোমার মনে হয়? আমার কাছে কোনো কারণ স্পষ্ট নয়। হয়তো এটা হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে আমার মুখ থেকে হয়তো এমন কিছু কথা বেরিয়ে যায়, বা আমি যেগুলো বিশ্বাস করি বা আমি চেষ্টা করি দলের লাইন মেনে কথা বলতে, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো একবার যেমন আমাকে সেন্সার করা হয়েছিল, আমি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলাম বলে, একটু চড়া ডোজে বলে ফেলেছিলাম, তো আমাকে 7-10 দিন সেন্সার করা হয়েছিল। তো এরকম কিছু হয়তো এটা হতেই পারে কোনো দলে, যে আমার বক্তব্যের সঙ্গে বা আমার কোনো বক্তব্য। এটা কি পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর অথচ তাকে সাসপেন্ড করার আগে? হ্যাঁ। আচ্ছা, তো মানে ওইরকম সময়টা আমার ঠিক দিনক্ষণ মনে নেই, বাট আমাকে সেই কারণে ইন্টারেস্টিং। তার কারণ দল তো নিশ্চয়ই যাকে সাসপেন্ড করছে তার বিরুদ্ধে কড়া কথা বলার জন্য রাজ্য সাধারণ সম্পাদককে সেন্সার করে, আমাকে সেন্সার করা হয়েছিল। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু, দেখো আমি একটা জিনিস মনে করি সুমন, খুব মানে স্পষ্ট কথা, সেটা হচ্ছে যদি দলে থাকতে হয়, দলের ক্ষমতায় থাকতে হয়, দলের দায়িত্বে থাকতে হয়, তাহলে দলের ভালো মন্দ দুটোই নিতে হবে। অর্থাৎ আমি ভালোটার সময় নেতা সেজে ঘুরবো আর খারাপের সময় আমি বিবেকের ভূমিকায় চলে যাব, এটা হয় না সুবিধাবাদী রাজনীতি। কিন্তু পাশাপাশি এমন কিছু ঘটনা যদি ধারাবাহিকভাবে ঘটে যেটা দলের পক্ষে ঘটা ঠিক নয়, বুঝতে পারছি ভুল হচ্ছে, কোথাও একটা তার উল্টো মত বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটা শৃঙ্খলা বিরোধী বা দলের অপছন্দের ঘটনা ঘটে যাচ্ছে। সেই জন্যই আমি অব্যাহতি চেয়েছিলাম। কারণ ধরো আমি খুব স্পষ্ট কথা বলি, পার্থ চট্টোপাধ্যায় যেই গণ্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি। এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন, এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে। দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না, কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এবার যদি 2 দিন বেশি বলতে যাই তাহলে আমি শৃঙ্খলা ভাঙছি। এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে। তো মারাত্মক। আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বন্দি অন্যায়ভাবে, আমার গ্রেফতারির সেই মামলাটাই যে বেআইনি সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে। আনুষঙ্গিক কিছু মামলা আছে, আমি মাথা উঁচু করে লড়ছি। আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ। এক অফিসার আর একজন মানে ওয়ার্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়। তা আমি বললাম আমার সঙ্গে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে, শীতল সম্পর্ক, আমার নাম বললেও উল্টো হবে। আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পারছেন না, তাতে আপনার হলে হবে, না হলে না হবে। হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না,
কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি। আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কেউ মিথ্যা কথা বলতে আসবে না। কে সেই লোক? কে সেই লোক আসবে, আমি সেই নামটা আজ এখানে বলছি না। আশা করি দল আমাকে বাধ্য করবে না। এবার এই সব, তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে, পার্থ চট্টোপাধ্যায় নন। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। এবার সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমার যারা এই ছেলেমেয়েগুলি যারা আন্দোলন করে ঘটনাচক্রে, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তারা বিভিন্নভাবে আমার কাছে আসে। আমি বলছি, সুমন, আমার এবার কষ্ট হচ্ছে, কারণ কেউ না কেউ তো অন্যায় করেছে, কেউ না কেউ অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে একদম। এবার আমাদের উচিত সেই কষ্টটাকে লাঘব করা। তারা সাক্ষী, তারা যখন ডেকেছে আমি গেছি, নয় তারা আমার কাছে এসছে। তাদের জন্য আমি একের পর এক জায়গায় বলেছি। অভিষেকও একবার তাদের হয়ে মিটিং করেছে, মমতাদিকেও একবার ইনভলভ করা হয়েছিল। ওখানে সিপিএম বা অন্যান্য লয়াররা, বিরোধীরা তো চাইবেই একটু জট থাকুক, ওদের আমরা দোষও দেব, বাট ওদের রাজনীতি ওরা করছে। কিন্তু এই জটগুলো খুলতে আমাদের তরফ থেকে যতটা সদিচ্ছার, এই ছেলেমেয়েগুলোকে আমি দেখি, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব ঘরের ছেলেমেয়ে, যে মহিলারা দূর থেকে আসেন, কথা বললে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, তারা জানে কুণাল ঘোষ অন্তর থেকে কিন্তু একটা, তার কোনো ক্ষমতা নেই। ওরা ভাবে সাধারণ সম্পাদক মানে একটা বিরাট ব্যাপার। আমি চেষ্টা করি, আমি নিজে ভিখিরির মতো কাকে কাকে ফোন করেছি তারা জানেন। আমি কোন অফিসারকে ফোন করেছি, আমি এজির কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে এজির কাছে চলে গেছি। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। এটা আমার বিবেকের কাছে লাগছে সুমন। আমি মিসফিট কথাটা বলেছিলাম, ওই ছেলেমেয়েগুলি যদি তোমার সামনে বসে, একের পর এক গ্রুপ যদি আসে, তাহলে তোমার নিজেকে অপরাধী মনে হবে। যদি আমি কিছু করতে না পারি, তাহলে আমি রাজনীতিতে রয়েছি কেন? তাহলে তখন আমি বলেছিলাম যে, তখন একটা ঘটনা ঘটেছিল, আমার নিজেকেও কিরম ভিখিরি মনে হচ্ছিল। আমি যাদের কাছে বলি একটা সময় দাও, হ্যাঁ, যে বা সময় দিন, এরা একটু বসুক, ওরাও কয়েকটা পয়েন্ট আছে, ওদেরও লয়াররা এই বলছেন, তো সেখানে তো মনে হয়, আমার তখন মনে হয় যে সব হাত পা বাঁধা হয়ে গেছে। কেউ নিজেকে বাঁচাতে ব্যস্ত, কেউ ডিপার্টমেন্ট বাঁচাতে ব্যস্ত। তাহলে এদের অন্তত কথা শুনলেও তো জট খোলার একটা প্রসেস তৈরি করা যায়। এই ছেলেগুলোর, অর্থাৎ সদিচ্ছে দূরের কথা, তোমার নিজের মনে হচ্ছে যে কথা শোনার সেই নমনীয়তা হিসেবে আমি হতাশ এবং তিতিবিরক্ত। এবং এই মধ্যস্থ ব্যাপারটা আমার এতটাই মানসিক চাপ এবং অবসাদের কারণ হয়ে গেছে যে এটা যদি মুখ থেকে না বেরোয় আমার, তাহলে আমি আছি কেন? আমার অস্তিত্ব কিসের? আমি শুধু ওই একটা দলের নেতা হিসেবে আছি, এইটুকু আমার অস্তিত্ব? এটা হতে পারে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি, যদি তুমি বলো, এই ধরো উত্তর কলকাতা, আমার বক্তব্য কি ছিল? আমি কুণালদা উত্তর কলকাতা আসবো, কিন্তু তার আগে তুমি যে মারাত্মক কথাটা বললে, তুমি জেলে ছিলে, 23শে নভেম্বর তোমায় গ্রেফতার করা হয় 2013 সাল, তারপর অন্তর্বর্তী জামিন পাও 5ই অক্টোবর 2016, অর্থাৎ আমরা 2024-এ কথা বলছি। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথের সমস্ত রিক্রুটমেন্ট, অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা, সেটা শুরু হয়ে গেছে। এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা, এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল, এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। হ্যাঁ,
একটা সদিচ্ছা দল দেখিয়েছে, ওনাকে সেই দপ্তরটায় ফিরিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ কুণালদা, কিন্তু আমি বলছি এটা দলের ব্যবস্থা বা ওনাকে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হলো না, এতে কোনো মহান বিষয় হয়ে যাচ্ছে না? কারণ পুরো জিনিসটা যেটা হয়েছে সাদা চোখে, আমরা যারা আইনের সঙ্গে যুক্ত নই, এটা একটা ক্রিমিনাল অফেন্স। অর্থ নিয়ে ক্ষমতাশালীদের চাকরি বিক্রি, সেই তথ্য জানা সত্ত্বেও কোনো ক্রিমিনাল অফেন্সের উল্টো দিকে রাজ্য পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কারণ পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য থেকে সবাই গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় এজেন্সির হাতে, রাজ্য পুলিশ কিচ্ছু করেনি, কোনো মামলা শুরু হয়েছে বলেও আমাদের জানা নেই। এ তো মারাত্মক ব্যাপার। অর্থাৎ গোটা শাসক দল, ক্যাবিনেটের একাংশ, হয়তো শীর্ষ নেতা তুমি বলতে পারবে, তারা জানেন যে দুর্নীতি হয়েছে, ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা করেননি। তুমি নিজেই বলছো যে একমাত্র ব্যবস্থা হয়েছে যে আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় তিনি অন্য কোনো মানে ক্যাবিনেট থেকে ড্রপ হননি, তিনি শিক্ষামন্ত্রী না করে তাকে শিল্পমন্ত্রী করা হয়েছে, আর একটা হিউজ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। কাল পাত্র নাম উচ্চারণ করছি না, হ্যাঁ, কিন্তু এইগুলো হতে হতে এই ছেলে মেয়েগুলো তো জানে তারা কারা, যারা কর্মপ্রার্থী, একদম এই ছেলে মেয়েগুলি যেমন জানে, দলের আরও কয়েকজন নেতা নেত্রী জানেন গোটা বিষয়টা, কারণ এই টাকাটা ফেরতের চাপটা তাদের কাছে আসতে শুরু করে দিয়েছিল একদম। ফলে এই সর্বনাশা জিনিসগুলো এরপরে যতটা গতির সঙ্গে এই প্রবলেমটাকে সলভ করা যেত, আমরা সেই ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রইল, কবে কোন রাস্তার ছেলে ভিখিরি কুণাল ঘোষ যাবে। কে কুণাল ঘোষ? কে সরকারের কুণাল ঘোষ? কে? কেউ না। তাহলে কুণাল ঘোষকে যেতে হচ্ছে, তারপর কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছেন এবং শি ওয়াজ কাইন্ড এনাফ, তিনি রেসপন্ড করছেন, অফিসার পাঠাচ্ছেন, এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা, তাদের পদ তৈরি করে দিচ্ছেন। কে কুণাল ঘোষ? বারবার কুণাল ঘোষকে সব ক্ষেত্রে ইনভলভ হতে হবে কেন? কে কুণাল ঘোষ? এটা তো সরকারের লোকদের করার কথা সুমন। এর মধ্যে কতগুলো জিনিস, দিদিমণির কাছে তুমি কতগুলো জিনিস নিয়ে যাবে, কতগুলো সম্ভব নাকি এটা? তবু আমি আবার বলছি কুণালদা, তুমি কিন্তু নিশ্চিত করে কি করে বলছো যে এটা শুধু সদিচ্ছার অভাব, এটা থেকে অন্য কেউ বেনিফিশিয়ারি হননি? অর্থাৎ এই যে টাকা, এই বিপুল পরিমাণ কোটি কোটি টাকাতে চাকরি বিক্রি হয়েছে, তার ভাগ হয়নি, তার ভাগ কোনো উঁচু জায়গায় পৌঁছয়নি? আমি তো এটাও বলতে পারি। এটা আমার জানার কথা নয়, আমার বলারও কথা নয়, কিন্তু আমি এইটুকু পরিষ্কার বলছি, পার্থ চট্টোপাধ্যায়ের এই খবর 21 সালের আগে থেকে পার্টির কাছে ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে এই টাকা ফেরত বা এগুলো সামলে নিতে বলা বা আইনি ব্যবস্থা, এর কোনোটাই কোনোভাবে হয়নি। এবং সেই জল গড়াতে 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 এবার আমি বিকাশ ভট্টাচার্যের সমালোচক, বিকাশবাবুকে আমি সমালোচনা করব, আমি সিপিএমকে করব, আমি কংগ্রেসকে করব, আমি বিজেপিকে তুলোধনা করব। ওরা তো ওর পলিটিক্স করছে, আমরা হতে দিচ্ছি কেন? আমরা হতে দিলাম কেন? ছেলে মেয়েগুলি তো প্রথমে সরকার বিরোধী হয়নি, তারা তো সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই রোদ ঝড় জল বৃষ্টিতে তো রাস্তায় বসেছিল। তাহলে তুমি দেখো, ওই যেদিনকে 1000 দিন হলো, রাসমণি বলে মেয়েটি মাথা চুল ইয়ে করলো, আমি টিভিতে বসে যখন দেখছি যে মেয়েটি আমার কাছে আসে, যে ছেলে মেয়েগুলি আসে, তাদের একটি মেয়ে চুল বিসর্জন দিচ্ছে, আমি ওই গোলমালের মধ্যে স্রেফ নিজের টানে একা চলে গেছি সুমন, ওখানে একা গেছিলাম, ওরাও খুব ভালো ইয়ে করেছে, কিন্তু আমি তো কেউ নই, আমি সরকারেরও নই, আমি দলেরও, আমার উপর নেই ভুবনের ভার। যাদের অথরিটি আছে তারা যদি মনে করে যে এগুলোকে থামানো যায়, এগুলোকে সলভ করা যায়, আমি মনে করি না জিনিসটা হাতের বাইরে যায়নি। এখন আমাদের যেটা দেখতে লাগছে হাতের বাইরে চলে গেছে। যদি আমি যে সাধারণ সম্পাদক, কিসের সাধারণ সম্পাদক? লোকে ভাবে বিরাট ক্ষমতা, বিরাট দায়িত্ব, 3-4 জনের ডিসিশন, 1-2 জনের ডিসিশন যখন প্রেস রিলিজ হয় অধিকাংশ তখনই জানতে পারি। তুমি যখন জানতে পারছো তার 5 মিনিট আগে অথবা 5 মিনিট পরে। পলিসি মেকার তো আমরা কেউ নই। তাহলে এই ছেলে মেয়েগুলি যদি আমাকে কেন্দ্র করে একটা আস্থা তৈরি করে, নিজের উপর চাপ তৈরি হয়ে যায়, তখন নিজেকে দৌড়তে হচ্ছে। আজকে চলো শিক্ষামন্ত্রীর কাছে, ও যতটা পারে সময় দেয়, কাল শিক্ষা সচিবের কাছে, পরশু অমুকের কাছে, তরশু অমুকের কাছে। আমি দেখতে পাচ্ছি লোকে আমার উপর বিরক্ত হচ্ছে এবার, কেন না আমি ওই ছেলে মেয়েগুলোর হয়ে দৌড়চ্ছি। তখন মনে হয় আমার পথ চলে যাক, তাতে লোকে ভাবুক
যে এ হচ্ছে একেবারে মানে ক্ষমতাহীন, তাতে অ্যাটলিস্ট আমার কাছে এই আস্থার ব্যাপারটা যে কুণালবাবুর 4টে কথা শোনে বা আমাদের হয়ে একটু দৌড়বে, আমাকে তো এই চাপটা নিতে হবে না অ্যাটলিস্ট। আমি তো তখন সেই মানে আক্ষেপ থেকে বলেছি। যখন এদের আমি বুঝতে পারছি এদের কষ্টটা, এবার আমি যখন আরেক জায়গায় যোগাযোগ করছি আমার মনে হচ্ছে আমি একটা ভিখিরি আর এরা রাস্তায় বসে আছে, বসে থাকুক, কি করবো তখন? সেখানে আমি পদ রেখে ঘুরে বেড়াবো? কিন্তু শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদককে যদি নিজেকে ভিখিরি মনে হয়, তাহলে অন্যদের সমৃদ্ধ কারা, এই প্রশ্ন তো উঠবে। আমি বলতে পারবো না। আমার দলের মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। আমি আবার একটা কথা বলছি, অভিষেককে শুধু আমি নেতা হিসেবে মানি না, আমি ওকে অন্তর থেকে ভালোবাসি। ফলে আমি এই দুজন জানি। বাকি যারা দল চালান ফালান বলতে পারবেন, আমি দল চালকদের মধ্যে পড়ি না। আমি দলের ভালোটা মার্কেটিং করি, খারাপটা আমাদের মতো যারা মুখপাত্র যাদেরকে ছেড়ে রাখা হয়েছে। প্রথম জন এবং দ্বিতীয় জন তোমার নেত্রী আর সেনাপতির বাইরে দল আর কে চালান? মানে অন্য কেউ আর তো কোনো কমিটি চালায় বলে আমরা জানি না। অনেক ব্যস্ত, তাদের অনেক সোর্স আছে, অনেক চোখ কান আছে তাদের কাছ থেকে। তারা যাদের কাছ থেকে খবর পান তারা নিশ্চয়ই অত্যন্ত নির্ভরযোগ্য জায়গা থেকে খবর পেন। এই যেমন খবর পেয়েছেন যে কুণাল ঘোষ তৃণমূলের পক্ষে লাভজনক নয়, নইলে তো আজকের কোন কুইজ মাস্টার না পিয়ন সই করেছে ঈশ্বর জানে, সেই প্রেস রিলিজ তো সই হয় না। তারা মনে করেছেন আমি কি করব, দল তারা চালান, আমি পারফর্ম করার চেষ্টা করেছি। আমি মনে করি সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত কর্মী, যারা দেয়াল লেখে, যারা অপ্রিয় হয়ে, নেতা নেত্রীরা কিন্তু অপ্রিয় হওয়ার ঝক্কি কম। গ্রামে মারামারি হয়, বুথে মারামারি হয়, টাউনে মারামারি হয়, রাস্তায় মারামারি হয়। তো এই কর্মীদের সঙ্গে আমি নিজেকে রিলেট করার চেষ্টা করি। আমিও যখন কোনো স্টেটমেন্ট করি আমি এমনভাবে আক্রমণ করি, আমি 7-5 ভাবি না। আমার দল আমার নেতা নেত্রীকে বলছে আমি আক্রমণ করে বসি। কিন্তু আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে 2021-এর আগে যখন প্রতিদিন তৃণমূল একটা গেল রব উঠল, প্রতিদিন গুরুত্বপূর্ণ নেতারা মন্ত্রীরা দল ছেড়ে বিজেপির দিকে ঝাঁপাচ্ছেন, কেউ এখানে কেউ চার্টার ফ্লাইটে করে চলে যাচ্ছেন, তখন প্রতিক্রিয়া দেওয়ার জন্য সেই সংবাদ মাধ্যমের সামনে একমাত্র কুণাল ঘোষকে পাওয়া যেত। আমার মনে আছে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন ছাড়লেন তখন প্রতিক্রিয়া দেওয়ার জন্য বড় নেতাদের আমরা কাউকে খুঁজে পাইনি। সেই শেষ পর্যন্ত তোমার বক্তব্য এবং শতাব্দী রায় একেবারে নিশ্চিতভাবে প্রায় এয়ারপোর্টের পথে বেরিয়ে গেছিলেন বিজেপিতে যোগ দেবেন বলে, সেই কুণাল ঘোষ আবার ক্রাইসিস ম্যানেজার, শতাব্দীকে নিয়ে আবার তৃণমূল ভবনে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তুমি নিয়ে গেলে। আমি বলছি ক্রাইসিসে তো তুমি যেভাবে দাঁড়িয়েছো দলের, তোমার কোথাও কি মনে হচ্ছে যে আজকের দিনটা সেই জন্য আরও তোমার নিজের ভিখিরি মনে হচ্ছে, বা আরও মনে হচ্ছে দল কোথাও তোমার সঙ্গে প্রতারণা করলো? দেখো, আমরা যে সময়টা থেকে দলটা দেখেছি বা যেভাবে দলটা করার চেষ্টা করি, এখন দল অনেক বড়, দল অনেক শক্তিশালী, দলের ম্যান পাওয়ার, মানি পাওয়ার, কানেকশান, এখন দল এভারেস্টের চূড়ে বাস করছে। ফলে একটা কুণাল ঘোষ নেই, 10টা কুণাল ঘোষ আছে। এরা শুধু একটা ভুলে যায়, ভাত ফেললে কাক পাওয়া যাবে, কোকিল পাওয়া যাবে না। কিন্তু ভাত ছড়ালে কাকের অভাব হবে না, কিন্তু ভাত ছড়ালে কোকিলের অভাব হবে এবং কোকিল পাওয়া যাবে না। কিন্তু তারা যদি মনে করেন যে তাঁরা দলের শীর্ষ নেতৃত্ব, দল তাঁদের, এবং সেখানে আমার ছেড়ে দেওয়ার যে অনুরোধ সেটা মঞ্জুর করাটাই দলের পক্ষে লাভজনক, করবেন। আমি তো সমস্ত সারা বাংলা না, তুমি যে ছেড়ে দিয়েছো তার কোনো রিফ্লেকশন এই সমস্ত সংবাদ মাধ্যমে পৌঁছানো প্রেস রিলিজে নেই। এটা হয়েছে যে তোমায় খুব খারাপভাবে বললে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, আর খুব ভদ্রভাবে সাধু বাংলায় বললে তোমায় অব্যাহতি দেওয়া হয়েছে, তোমার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা রিমুভড। আমি মানছি, এটা তো আমি দেখেছি। কিন্তু যে কোনো সুস্থ ব্যক্তি তো পাশাপাশি আমার টুইটগুলোও দেখেছেন যে আমি ছেড়ে দেওয়ার টুইট করেছি, আমি এক্স হ্যান্ডেল থেকে এই পরিচয়গুলোকে সরিয়ে দিয়েছি, মুখপাত্র নেই, আমার জেনারেল সেক্রেটারি নেই। তো যে সব ছেড়ে সরিয়ে দিয়েছে তাকে কিসের থেকে রিমুভ করা হচ্ছে? আমার কি আছে? আমার কিছু নেই, আমার শুধু একটা আছে, দলের প্রতি আনুগত্য। আমাকে অন্যায়ভাবে চক্রান্ত করে, বদনাম দিয়ে, কলঙ্কিত করে, আমার 4-5টা সর্বনাশ করে, আমাকে গ্রেফতার করে, আমার জীবনহানির আশঙ্কায় ফেলে দেওয়ার পরেও আমি শুধু একটা জিনিস দেখাতে তৃণমূল কংগ্রেস করি, কুণাল ঘোষ অনুগত। এইটাই আমার সম্বল, এর বাইরে আমার কিছু নেই। হ্যাঁ, কিন্তু এই সম্বলের পাশাপাশি কোথাও তুমি একটা
দলের সঙ্গে আগাগোড়া কিন্তু দূরত্ব রেখে গেছো। দূরত্ব বা তুমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারো, তোমার প্রত্যেকটা মামলা কখনো তুমি নিজে, কখনো তোমার আইনজীবী, সেই আইনজীবী দলের সঙ্গে যখন তোমার প্রায় অহিনুকূল সম্পর্ক তখন যিনি ছিলেন, এই প্রত্যেকটা মামলার ক্ষেত্রে সরকারের মতো মামলা লড়ছে। তুমি দলের, শাসক দলের এতদিন অবধি, আজ দুপুর অবধি রাজ্য সাধারণ সম্পাদক ছিলে, কিন্তু সেখানে কোনো মামলা শিথিল হয়েছে বা সরকার তুলে নিয়েছে, প্রত্যাহার হয়েছে, এই রকম কোনো উদাহরণ নেই। মানে আমি বলছি এটা কিন্তু খুব বিস্ময়কর। তার কারণ যে কুণাল ঘোষ একই সময় প্যারালালি, সমান্তরালভাবে দলের জন্য অত্যন্ত ক্রাইসিস মোমেন্টে গলা ফাটাচ্ছে, সেই আবার সরকারের বিরুদ্ধে মামলা লড়ছে। এটা কি করে হলো? কারণ হচ্ছে এই পরিস্থিতি তো সরকার পক্ষ তৈরি করে দিয়েছিল 13-14 সালে। রাজ্য সরকার এবং পরবর্তীকালে রাজ্য সরকারের কাছ থেকে সিবিআই যে মামলা নিয়েছিল, তো সেগুলো নথিপত্র তো সব জমা দেওয়া হয়েছে। কিভাবে মিথ্যা সাক্ষী, কত কাল্পনিক ভুয়ো জিনিসপত্র রয়েছে, সেগুলো তো আমি এখন চোখে দেখতে পাই। তো সুতরাং এখন আমার বিরুদ্ধে এরম নয় যে আমি তৃণমূলে আছি বলে তৃণমূল সরকার মামলা প্রত্যাহার করে নিয়েছে মাঝখানে। হ্যাঁ, কিন্তু বটম লাইনটা কি, যে কুণাল ঘোষকে বলির পাঠা বানানো হয়েছিল যাতে সিবিআই তদন্তটা আটকানো যায়, দেখানো যায়, প্রদর্শন করা যায়, টাইপ অফ গ্যালারি শো, যে আমি আমার রাজ্যসভার সদস্যকে অবধি এত কঠোর যে তাকে গ্রেফতার করেছি। তার নিট রেজাল্ট হচ্ছে আমাকে রাজ্য সরকারের মামলাও লড়তে হয়, সিবিআইয়ের মামলাও লড়তে হয়। আমি লড়ছি, ওটা যদি ঈশ্বর আমার কপালে লিখে দিয়ে থাকেন আমি লড়ছি। এবং যাদের যাদের কনস্পিরেসিতে আমার এই হাল হয়েছে, তাদের এক এক করে কি হাল হচ্ছে সেটা আমি দেখি আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। তালিকা বড়, আমিও রইলাম। হ্যাঁ, কিন্তু আমি বলছি, তুমি হাল হওয়ার কথা বলছো, ডিজি হিসেবে যখন রাজীব কুমারের নাম ঘোষণা হলো, সেটা তো আমি বলবো প্রমোশন, সেটা একটা বিরাট, মানে আমি বলছি একটা পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদ লাভ। সেই দিন কুণাল ঘোষের প্রতিক্রিয়া কি ছিল আমি সেটা দেখাবো এক্ষুনি। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল, বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। রাজীব কুমার নিয়ে তুমি সরাসরি সেদিন যে প্রতিক্রিয়াটা দিয়েছিলে, তার মধ্যে কুণালদা একটা স্পষ্ট খোঁচা ছিল, কটাক্ষ ছিল। খুব স্বাভাবিক ব্যাপার। রাজীববাবু সারদা তদন্তে গিয়ে মিথ্যাচার করেছেন, আমার অরিজিনাল বয়ান তদন্ত প্রভাবশালীদের ধরেননি, উল্টে আমার বিরুদ্ধে এমনভাবে মামলা সাজিয়েছিলেন যার ভোগান্তি আমাকে এবং আমার ঘনিষ্ঠ মহলকে ভুগতে হচ্ছে। এবার সিবিআই যখন শিলংয়ে মুখোমুখি জেরা করলো, তো সেগুলো তো সব আস্তে আস্তে সামনে এসছে। কোন মিথ্যা চালানোর চেষ্টা হচ্ছিল, জয়েন্ট ইন্টারোগেশনে কোনটা ধরা পড়ে গেছে, আজকে আমি সেগুলো একটি শব্দ আমি বলছি না। বাট ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বা নির্দেশকে সম্মান জানাতে বাধ্য, আমি সেটা জানাচ্ছি। কিন্তু আমার কোনো বক্তব্য তার সম্পর্কে থেকে থাকলে, আমি যদি মানুষ হই, আমার গায়ে যদি রক্ত মাংস বলে কিছু থাকে এবং মেরুদণ্ড বলে কিছু থাকে, আমার আনুগত্য দেখানোর পাশাপাশি আমার বিবেকের কথা তো আমার হাত দিয়ে বেরোবেই টুইটে। কিন্তু তাতে যদি মনে হয় আমি মিসফিট, সেটা তো আমি নিজেই বলছি আমি মিসফিট। আমার দেখাবার ছিল যে এত কিছুর পর কুণাল ঘোষ ফিরে আসতে পারে, এই দলটাই করে এবং কুণাল ঘোষ পারফর্ম করতে পারে। আমার দেখানো হয়ে গিয়েছে। আমার যেখানে যেখানে মিসফিট বলে মনে হচ্ছে, দলের পূর্ণ স্বাধীনতা আছে আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার। আমার কাছে মমতাদি দিদি, নেত্রী, অভিষেক সেনাপতি ছিল, আছে, থাকবে। হ্যাঁ, কিন্তু কুণালদা, তুমি একজন পুলিশ কর্তাকে, একজন রাজীব কুমারকে দায়ী করছো। আমি বলছি, এই এত বড় সিদ্ধান্ত, যেখানে রাজ্যসভার সাংসদকে জেলে পোড়া হচ্ছে, সেই সিদ্ধান্ত তোমার মনে হয় লজিক্যালি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এটা শুধু একজন পুলিশ কর্তা, তিনি রাজীব কুমার হতে পারেন, অন্য কেউ হতে পারেন, তার একার সিদ্ধান্তে হয়েছে? এ তো যাদের তুমি নেত্রী বলছো, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় পলিসি মেকার বলছো, এ তাদের সিদ্ধান্ত, এ শুধু রাজীব কুমারের ঘাড়ে তুমি চাপিয়ে দিচ্ছ। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু একটা সময় দেখো, একাধিক ব্যক্তি তারা নানা রকম ইনপুট দেয়া, রাজনৈতিক ঈর্ষা কাজে লাগানো, আমরা দেখে নিচ্ছি কি কি করা যায়, এইসব অনেক ক্ষেত্রে হয়ে থাকে, বলে থাকে। আমি তার মধ্যে আজ এই মুহূর্তে ঢুকতে চাইছি না, কারণ আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, সৈনিক
ছিলাম, আছি এবং থাকতেও চাই। যদি তৃণমূল সুতোর শেষ অংশটাও ছিঁড়ে দেয়, তাহলে তারা যেন মনে রাখে যে সমস্ত রকম চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়েও পৃথিবীতে 3, 4, 5 বছর একা একা বেঁচে থাকা যায়, সেই অভিজ্ঞতা কিন্তু কুণাল ঘোষের হয়ে গেছে কাটসি তৃণমূল কংগ্রেস। তারপরেও আমি বলছি, আমি একজন তৃণমূলের গর্বিত ওয়ার্কার, আমি মমতাদির যুদ্ধে থাকতে চাই, অভিষেককে আমার ভালো লেগেছে, কিন্তু তার মানে এই নয় যে আমি অপছন্দের কথা বলতে পারবো না। আমি তোমায় খুব খোলাখুলি বলছি, এই যে উত্তর কলকাতা নিয়ে কথা হয়, সুদীপদাকে তো আমি অনেক বহুদিন ধরে চিনি। সুদীপদা তো একজন নিশ্চিতভাবে ভালো সাংসদ, সুদীপদা তো খারাপ সাংসদ কেউ বলছে না। সুদীপদা যখন চলে গেছিলেন 2009 সালে ফিরে আসা, আমার হাত দিয়ে ফিরে আসা, আমি তাকে নিয়ে গিয়ে মমতাদির দিল্লির ফ্ল্যাটে বসিয়ে খাবার টেবিলে হাত ধরে, মমতা আর হবে না, দল ছেড়ে চলে গিয়ে জোড়া মোমবাতি করে তৃণমূলকে হারিয়েছিলেন 2004-এ। 2009-তে আমার হাত দিয়ে ফেরা। আমার বক্তব্যটা কী ছিল দলের কাছে, আমার বা আমাদের মতো একটা বিরাট অংশের, সেটা হচ্ছে উত্তর কলকাতায় ভোটটা হয় মমতাদিকে দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসের উপর জোড়া ফুল। সুদীপদা এত দিনের সাংসদ, সুমন আজ পর্যন্ত একটা জেলা কমিটি নেই উত্তর কলকাতায়, জেলা অফিস নেই, জেলা অফিস নেই, সবকটা জেলায় আছে, জেলা অফিস নেই। সাংসদের বাড়িতে গেলে ওর অ্যাসিস্ট্যান্ট স্বাধীন মুখ বার করে বলে দেয় দাদা এখন বাড়িতে নেই, দাদার গলা শোনা যায় ভেতরে। কর্মীরা দেখা করতে পারে না, সাধারণ মানুষ কোন সার্ভিস পাবে? আমরা সেই জায়গাটায় বলেছিলাম একজন মহিলাকে যদি প্রার্থী করা যায় বা বিকল্প কোনো প্রার্থী করা যায় তাহলে বোধহয় ভালো হয়। কিন্তু দল যখন সিদ্ধান্ত নিয়েছে, মমতাদি প্রার্থী করেছেন, অভিষেক প্রার্থী করেছে, আমরা সুদীপদার হয়েই কাজ করছি। হ্যাঁ, কিন্তু আরেকটা থিওরি, আরেকটা ভাবনা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অনেক সিনিয়র তার সঙ্গে আছেন, তারা যাতে টিকিট না পান বা এবার তাদের জায়গায় নতুন অপেক্ষাকৃত বয়সে নবীনদের সুযোগ দেয়া যায়, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নতুন তালিকা চেয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখপাত্র হিসেবে কুণাল ঘোষ দিনের পর দিন এই বয়স্কদের কখনো সরাসরি নাম করে আক্রমণ করেছেন, কখনো বয়সের সময়সীমা যে কথা অন ক্যামেরা অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বলেছেন, সেইটা বারবার তার প্রতিধ্বনি কুণাল ঘোষের মুখে হয়েছে। অভিষেক আমাকে কখনো কোনো সিনিয়রের বিরুদ্ধে কিছু বলতে বলেনি। এটা একটা পলিসির ব্যাপার। অভিষেক যে থিওরিটা ফ্লোট করেছে, এটা দলের আরও অনেকে সাপোর্ট করেছে, সেই জায়গা থেকে এসছে। আমি উত্তর কলকাতার বাসিন্দা, আমি উত্তর কলকাতায় রাজনীতি করি, সেই জায়গা থেকে এসছে। আর কোনো নেতা বা আর কোনো মুখপাত্র তো একটার পর একটা অভিষেকের থিওরি নিয়ে এইভাবে লড়ে যায়নি। আমার কোনো পিছুটানের বালাই নেই, ল্যাংটান নেই, বাটপাড়ের ভয়। জীবনে স্বর্গ নরক দেখেছি, অভিষেককে ভালোবাসি, ওর থিওরি ভালো লেগেছে এবং মনে হয়েছে সুদীপদা বয়স হয়েছে, যথেষ্ট করেছেন সাফল্যের সঙ্গে, এবার বিশ্রাম নিয়ে বিকল্প কোনো হোক। যে 10 বছরে জেলা কমিটি করতে পারে না, যে 10 বছরে পার্টি অফিস করতে পারে না, যে 10 বছরে সাধারণ মানুষের জন্য একটা দরবার করতে পারে না, একমাত্র পার্টি অফিস হচ্ছে ক্যালকাটা বয়েজ স্কুলের মধ্যে, তার পক্ষে আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলবে। কিন্তু আমি বলছি দল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দল চালান এখন বলে শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন না থাকলে তো প্রথম দিনই কুণাল ঘোষকে থামিয়ে দেওয়া হতো, দল বলতো দিস মাচ এন্ড নো ফার্দার, আর বলো না কুণাল। আমি তোমায় বলছি শোনো, এক ব্যক্তি, তার নামটা আমি আজকে দেখাচ্ছি না, আচ্ছা, সুদীপ ব্যানার্জিকে হোয়াটসঅ্যাপ করেছেন আজকে দলের সিদ্ধান্তের পর, পার্সোনাল হোয়াটসঅ্যাপ, সুদীপ দা টু সেই ব্যক্তি, তাকে বলছেন দাদা তুমি মানে আমার বিরুদ্ধে নেত্রীকে বলো আমিও মেল করেছি, আর এক্স চিফ সেক্রেটারি দ্বিবেদীকে বলেছি নেত্রীকে বলার জন্য। সুদীপদা উত্তর দিয়েছেন আচ্ছা বলছি বলে স্মাইলি। এই হচ্ছে আমাদের নেতা সুদীপ ব্যানার্জির চরিত্র। তাকে একজন পার্সোনাল হোয়াটসঅ্যাপ করছে যে তুমি নেত্রীকে বলো আমিও মেল করেছি, অর্থাৎ আমার বিরুদ্ধে নালিশ করতে। ও বলবে না, এইটুকু দম হবে না যে কুণাল আমার ছোট ভাইয়ের মতো, আমি কুণালকে ফোনে কথা বলছি, কি হয়েছিল উত্তর কলকাতায় 38 নম্বর ওয়ার্ডে কি ঘটেছিল আমি ফোন করে জিজ্ঞেস করছি। এই রাজনীতিটা আবার যে ব্যক্তি সুদীপদাকে এইটা পাঠাচ্ছেন, ঠিক আছে, যে আমার বিরুদ্ধে বলার জন্য, তিনি আমায় পাঠিয়েছেন তাড়াতাড়ি সুস্থতা কামনা করি বলে তার নাম পরিচয় সহ। শুধু তাই নয়, আর একজন সম্পর্কে তিনি আমাকে বলতে ওস্কাচ্ছেন আমি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলবো, পোস্ট করে বলবো, বেশ করব। অর্থাৎ যে ব্যক্তি আমাকে ফোন করছেন
আমাকে উস্কানি দিচ্ছেন সেই ব্যক্তি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে দিদিমণিকে মেল করো, আর সুদীপদা তাতে বলছে হ্যাঁ করছি বলে স্মাইলি। এই লোককে, এই সব লোক রাজনীতি আবার পুরোটা বলো, তোমাকে সেটা স্ক্রিনশটও পাঠাচ্ছেন, সে ঈশ্বর দিয়ে দেন, ঈশ্বর দিয়ে দেন। তো এই সব লোক, আমি বলছি এটা কিন্তু আমরা দলটাকে দেখো, আমাদের যা বয়স, আমরা আরো 15, 20, 25 বছর রাজনীতি করার একটা ইচ্ছা আছে। সেক্ষেত্রে মমতাদির নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটা সেকুলার প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি। আমরা তো চাইবো এমনভাবে তৃণমূল কংগ্রেসটা চলুক যাতে যতটা সম্ভব মেদ ছড়িয়ে, কিন্তু যার একটা লোক শুধু, তুমি ভাবতে পারো নেতাজি মানে নজরুল মঞ্চে মাননীয় নেত্রী বলছেন যে তাপস রায়কে 6-7 মাসের মধ্যে উত্তর কলকাতা জেলা সভাপতি থেকে সরিয়ে দেওয়া হলো। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সুদীপদা আমার কাছে রোজ চাইছিলেন। একটা লোকের কত চাহিদা থাকতে পারে, এরা 75, 76, 77, 78, 79, 80 নিমতলা ঘাট যাওয়া পর্যন্ত কি শুধু চাইবে? আর তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে কাঁদবে, হোয়াটসঅ্যাপ করবে, নেতা নেত্রীদের উত্তক্ত করে ব্যবস্থা নিতে বলবে। আমার কি ঘোড়ার ডিমের ব্যবস্থা, আমার কি আছে? আমি তো নিজেকেই বলি কর্মী। না, সুদীপদা দীর্ঘজীবী হন। কিন্তু কুণালদা, এখানে আমার একটা বক্তব্য, আজকের যে ঘটনা অনেকে মনে করছেন যে ইমিডিয়েট এই ঘটনাটা মানে ট্রিগার করলো, সেটা হচ্ছে একটা রক্তদান শিবির। আজকে একটা রক্তদান শিবিরের অনুষ্ঠান, সেখানে রাজনৈতিক ব্যানারে হচ্ছিল না, সেখানে কুণাল ঘোষ যান, তাপস রায় বসেছিলেন, উত্তর কলকাতার বিজেপির পদাধিকারী একাধিক ছিলেন। আমি বলছি কুণালদা, কোথাও কি রক্তদান শিবিরের সঙ্গে কুণাল ঘোষের একটা গভীর যোগাযোগ, আত্মিক সম্পর্ক? আমি বলছি তোমার জীবনের সব থেকে বড় ক্রাইসিস পিরিয়ড এখনো পর্যন্ত 2013 সাল, কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ড, সোমেন মিত্র, শিখা মিত্র, তাপস পাল, শতাব্দী রায়, এদের নিয়ে তোমার একটা অনুষ্ঠান ছিল। তারপর সরাসরি সম্ভবত সেই দিন তোমায়, পরের দিন তাকে তোমায় গ্রেফতার করা হলো। না, পরের দিন আমার প্রথম ডাকা হয়েছিল। প্রথম ঘোষ ডিসিডিডি ফোন করেন, একদম যে আপনি একবার আসুন, ডাকা হয়েছিল। আজকেও তোমার এই দলীয় পদ চলে যাওয়ার কয়েক ঘন্টা আগে আরেকটা রক্তদান শিবির, এটা কিভাবে দেখছো তুমি? আমি জীবন আমাকে এই বয়সে স্বর্গ নরক দেখিয়েছে। আমি আমার কাছে পরিষ্কার, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বলে মনে করি। সারা বাংলা তৃণমূল কংগ্রেসের কিছু সিনিয়র নেতা, অনেক ব্লক স্তরের নেতা, আর প্রচুর বুথ স্তরের কর্মী, নেতা, বিভিন্ন গণসংগঠনে যারা আছেন, আমাকে হোয়াটসঅ্যাপে ভরিয়ে দিচ্ছেন। কারণ প্রত্যেকের মধ্যে কিছু কিছু যন্ত্রণা আছে। সবটা শৃঙ্খলা আর শৃঙ্খল এক হতে পারে না। শৃঙ্খলা শৃঙ্খল, তুমি সারাদিন তুমি একটা দল করছো, ঝুঁকি নিচ্ছ, আর আলটিমেটলি একটা রাত্রেবেলা নেতা নেত্রীকে যে হোয়াটসঅ্যাপ করছে তারা এসে চেপে বসবে, এটা কোনো কর্মী, কোনো সৈনিক মন থেকে মানতে পারে না। ফলে আমি অল্প বয়সে আমার এসব স্বর্গ নরক সব দেখা হয়ে গেছে। এই রক্তদান শিবির, মিল অমিল আমি দেখি, আমি ধরে নিই যে এটা ঈশ্বর আমাকে আরও নতুন নতুন অভিজ্ঞতার জন্য সমৃদ্ধ করছেন। আমি একবার দেখি যে ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ। রাজনীতির জায়গায় থাকুক, আপনাদের অগ্নিবীণা ক্লাব এরমভাবে সকলকে নিয়ে, ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী, ও সব চলে এসছে, মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার। এখানে অন্য দলের লোকজন রয়েছেন। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়। কিন্তু দুর্ভাগ্য, রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। বলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে,
দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপস দার সহকর্মীরা তাপস দার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে, বাকি মানুষের উপর ছেড়ে দিন। বেশ, কুণাল ঘোষকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, তারপর তাপস রায় কি বলেছেন দেখাবো। কুণাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছেন, এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? খ্যাক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ করত এই কুণাল যখন জেলে ছিল। নিশ্চয়ই সেটা ও ভুলে যায়নি। কতজনকে শোকজ করবে, কতজনকে সাসপেন্ড করবে? সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর কলকাতার তো দলটা অবস্থা কি সেটা কারুর অজানা নয়। বেশ, এতক্ষণ যার কথা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখাবো। এসব দলের আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাই না। সেটা তো কুণাল ঘোষ জবাব দেবে, আমি কোথা থেকে বলবো? নবাব জেতার পরেও যদি আত্মবিশ্বাসী লোকে না হয় তো কবে হবে? এসব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সেটা কুণাল ঘোষ জবাব দেবে, আমি কি করে জবাব দেব? সেটা সেই ব্যক্তি জবাব দেবে। প্রতিক্রিয়া? আমার কোনো প্রতিক্রিয়া নেই, কারণ সুদীপদার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত নেই। সুদীপদার সঙ্গে আমার অত্যন্ত ভালো রিলেশন। আমাদের নীতিগত প্রশ্ন, নীতিগত যে ব্যক্তি, আমি এত প্রশ্ন দরকার নেই। সুদীপদাকে কেউ সরাসরি জিজ্ঞেস করুক, তুমি একটা সাক্ষাৎকার নাও, সুদীপদা আপনি 2009-10 থেকে সভাপতি আছেন, জেলা কমিটিটা কোথায়? সুদীপদা আপনি এতদিন ধরে সাংসদ আছেন, আপনার জেলার অফিসটা কোথায়, জেলা দপ্তরটা কোথায়, জেলা সভাপতি জেলা দপ্তরটা কোথায়, দলটা কোথা থেকে চলে? তুমি এটা জিজ্ঞাসা করতে পারো। সাধারণ মানুষ গেলে কোথায় যাবে? জেলা দপ্তর ছাড়া যদি কেউ 9 বার, উনি বললেন 9 বার জিতেছেন, উনি একটা সময় প্রিয়রঞ্জন দাসমুন্সি ওনাকে নমিনেশন দিয়ে জেতাতেন শিওর সিট থেকে। সিটিং এমএলএ আব্দুল রউফ আনসারিকে কেটে বউবাজারে দাঁড় করিয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সি। এরপর পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে একবার আলাদা লড়েছিলেন, সেবার জিততে পারেননি জোড়া মোমবাতি চিহ্নে। ফলে এই যে উত্তর কলকাতার ভোটটা, উত্তর কলকাতার বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের বিষয়। ওখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে ডক্টর শশী পাঁজা যদি দাঁড়ান বা অন্য কেউ যদি দাঁড়ান, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। আমাদের বক্তব্য সেইটাই যে কর্মীরা সাফার করবে, কর্মীরা লড়াই করবে, অথচ শেষ পর্যন্ত জিতবেন তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলে। হ্যাঁ, কিন্তু কুণালদা, তুমি যখন রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে বললে একেবারে অন ক্যামেরা যে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবার মনোনয়ন দেয়া হয় তাহলে উত্তর কলকাতায় 2 জন বিজেপি প্রার্থী হবে, একজন নামে অর্থাৎ পদ্মফুলের সিম্বলে, আর একজন জোড়া ফুলের সিম্বলে, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের দ্বিতীয় ক্যান্ডিডেট। তারপর তোমার দল এটাকে প্রকাশ্যে, অন্তত সংবাদ মাধ্যমে কেউ তার বিরোধিতা করেছে, কোনো বিবৃতি জারি হয়েছে, হয়নি। তোমার বিরুদ্ধে দৃশ্যত কোনো, এটা তোমার বলা উচিত হয়নি, এই ধরনের কোনো বক্তব্য আসেনি। অর্থাৎ আমি যদি ধরে নিই যে তোমার এই বক্তব্যগুলো বা সুদীপ বন্দ্যোপাধ্যায় বয়সের কারণে না দাঁড়াতে দেয়ার যে তোমার দিনের পর দিন কার্যত ক্যাম্পেন বক্তব্য, তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিলমোহর ছিল না। আমি এর মধ্যে একেবারেই অভিষেককে জড়াতে চাই না। আমি উত্তর কলকাতার একজন বাসিন্দা, উত্তর কলকাতা থেকে ওঠা একজন রাজনৈতিক কর্মী হিসেবে
আমি বা আমার দলের জেনারেল সেক্রেটারি বলছে দুজন বিজেপি প্রার্থী দাঁড়াবে, দল কিছু বললো না? দেখো, তার মানে দলের সমর্থন কোথাও আমি ছিল? একটা পরিষ্কার কথা বলি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সুসম্পর্ক। সুদীপ বন্দ্যোপাধ্যায় অঙ্ক কষে নিয়েছেন যে ওনাকে মাইনরিটি ভোট জেতাবে, উনি মাইনরিটি বেল্টে গিয়ে বিজেপি বিরোধী সাজছেন। কিন্তু মানুষ জানেন, বা যেটা লোককে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, ওনার সঙ্গে বিজেপির অত্যন্ত সুসম্পর্ক। যে কারণে তুমি একবার মনে করে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার উনি নিজে মন্ত্রী হওয়ার জন্য দিল্লিতে লবি করে উনি শেষ পর্যন্ত মন্ত্রিসভায় ঢুকে যাচ্ছিলেন বলে তৃণমূল মন্ত্রিসভা বয়কট করেছিল সেবার। ফলে তারপর থেকে আজ পর্যন্ত নাম অটল বিহারী বাজপেয়ী, উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ তুমি আমাকে বলো, দীর্ঘদিন এই নিয়ে আজকে তুমি বলো, আমাদের কারুর নামে নোটিশ এলে এত খবর হয়, আমাদের কারো গ্রেপ্তার হলে এত খবর হয়। সুদীপ ব্যানার্জি যে রোজভ্যালি ক্যান্ডে, উনি তো রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর ছেলেদের ভর্তি করিয়ে দেওয়ার জন্য কাটমানি খাওয়ার অভিযোগ আছে ওর বিরুদ্ধে। তো সেই সুদীপ ব্যানার্জিকে তো চার্জশিট দিয়েছে সিবিআই। এবং বিজেপি সেটিংয়ের সব থেকে বড় প্রমাণ যে ওনাকে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা এবং অমিত শাহ বাঁচাবার চেষ্টা করেন এই কারণে, যখন সিবিআই চার্জশিট দিয়ে কোনো টাকা লেনদেনের অভিযোগ আনে, তখন সঙ্গে সঙ্গে ইডি কেস দিয়ে অ্যাক্টিভ হয় সেই টাকাটা অ্যাটাচ করার জন্য। কেন সুদীপ ব্যানার্জির ক্ষেত্রে সেটা হবে না? সুদীপ ব্যানার্জির চার্জশিট, কই ব্রেকিং নিউজ তো আজ পর্যন্ত হলো না। রোজভ্যালি কাণ্ডে চার্জশিট পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি তো তোমাকে কপি দেখিয়ে দেবো। তাই যদি হয়, ওর সঙ্গে পুরোদস্তুর বিজেপির সমস্ত রকম সম্পর্ক আছে। আর আমরা বিজেপির বিরুদ্ধে লড়ে মরি, আমরা শুভেন্দুকে গালাগালি দিয়ে মরি, আর উনি নিজের বাঁচার অঙ্কে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বসে আছেন। বেশ, নিজেকে বাঁচাতে বিজেপির সঙ্গে এবং মাইনরিটিদের ভুল বোঝাচ্ছে, সম্পর্ক আছে, সংখ্যালঘুদের তিনি ভুল বোঝাচ্ছেন, কুণাল ঘোষ বলছেন। আমি বলছি যে এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন তাপস রায় যখন এই কুণালদার সিটে বসেছিলেন, আমি সরাসরি একেবারে চিঠি লিখে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তাকেও আমন্ত্রণ জানাই। তিনি বলেন যে নিশ্চয়ই সময় সুবিধে মতো তিনি আসবেন। তার সঙ্গে এখন যোগাযোগ করার উপায় নেই, তাও টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু অন্য পক্ষ, এটা যদি ত্রিভুজ ধরি, অন্য পক্ষকে অবশ্যই বিজেপি, সরাসরি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করব। দিলীপ দা, আপনি শুনলেন যে একেবারে পরিষ্কার কুণাল ঘোষ বলছেন। এক হচ্ছে কুণাল ঘোষের আজকে যে ডেভেলপমেন্ট, সে সম্পর্কে আপনি নিশ্চয়ই নির্বাচনী ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ ওয়াকিবহাল, সেটার প্রতিক্রিয়া জানতে চাইব। দ্বিতীয় প্রতিক্রিয়া জানতে চাইব, সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন রকম তদন্তের ক্ষেত্রে সুযোগ সুবিধে পাচ্ছেন। সরাসরি দিলীপ দা। দেখুন, প্রথম কথা আপনি যেটা বললেন, আমি রোড শো থেকে সোজা এসে বসে আছি, এখনও শানটা হয়নি ঘামের মধ্যে। এটা ঠিক যে অনেকবার কুণালদা আমার জন্য কষ্ট পেয়েছেন, আমার পার্টি আমাকে সাইড করে দিচ্ছে, অমুক নেতা করে দিচ্ছে, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ আমি একটু কষ্ট পাওয়ার সুযোগ পেয়েছি, যেন কুণালদার জন্য আমার সহমর্মিতা ব্যক্ত করছি। উনি নিজে এবার স্পোক্সম্যান থেকে রিজাইন করেন, সরে যান, আবার যথেষ্ট হয় না বলে পার্টি সরিয়ে দেয়। তো আমি জানি না এটা কি চলছে, কেন হচ্ছে। ওনার মতো এত যোগ্য ব্যক্তি পার্টি তাকে কেন হজম করতে পারছে না। তো যাই হোক, এই দিনটা আমার কাছে খুবই দুঃখের আমাদের কুণালদার জন্য। আর যেটা ওদের ভেতরের খবর, ঝগড়াঝাঁটি, মহামন্ত্রী ঝগড়া, মন্ত্রী এমএলএ, মন্ত্রী আর এমপির ঝগড়া, এই নতুন কিছু না। যেমন যতদিন উট থাকে ততদিন তার ঘা থাকে, নাকি ঘা শুকিয়ে গেলে উট মরে যায়। টিএমসির এটা থাকবে, এটা বন্ধ হয়ে গেলে টিএমসি থাকবে না। তো কুণালদা যেটা বলছেন, এর আগেও বলেছেন পার্থবাবুকে নিয়ে, অভিষেকের সঙ্গে একবার হয়েছে, আমি জানি না বেশি টাইট হয়ে গেছে বলে এখন আর মানছেন না। আর সুদীপ বাবুর সঙ্গে প্রায় এখন সুদীপদার মতো সিধা মানুষ কোনো সাথে পাঁচে থাকেন না। আমি জানি না ওনাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, উড়িষ্যায় নিয়ে যাওয়া হয়েছিল, শশী পাঁজা এবং আরও নেতাদের নেতৃত্বে এসে আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছিল। কেন অ্যারেস্ট করেছে সিবিআই? বিজেপি পার্টি অফিস হামলা হয়েছিল, ইট পাটকেল মারা হয়েছিল, কাঁচ ভাঙা হয়েছিল, এই ঘটনা ঘটেছে। কতটা হলে উনি খুশি হতেন আমি জানি না, ব্যক্তিগত সম্পর্ক কীরকম। তো সেজন্য এগুলো হয়তো বাকিটা আপনাদের সংবাদ মাধ্যমের কচকচানির মধ্যে আমি পড়বো না, আপনারা দুজনই, তিনি এক সময় এই পেশা থেকে ওখানে গেছেন, আপনি আছেন। কিন্তু যেটা রাজনৈতিক ব্যাপার, সেটা আমরা দেখেছি। সুদীপ বাবুর জন্য তার পার্টি যথেষ্ট করেছেন, নেত্রী নেমেছেন রাস্তায়। এখন মিডিয়া কি করবে না করবে সেটা আমি বলতে পারি না। সেজন্য কুণালদা যেটা বলছেন আজকে, এরপরে ওনার এই ধরনের বলার সুযোগ থাকবে কিনা পার্টির তরফ থেকে? উনি এত কসরত করলেন পার্টির জন্য, যেটা বলার নেই সেটা বলেও পয়সা নেওয়ার চেষ্টা করলেন, সবই জলে পড়ে গেল।
হ্যাঁ, কিন্তু দিলীপদা একটু আগে কুণাল ঘোষ যেটা বলেছেন, প্রকাশ্যে বলেছেন, লাইভ এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, সেই লাইভ অনুষ্ঠানে বললেন যে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের অতল দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, এই সম্পর্কে দল ওয়াকিবহাল ছিল এবং কুণাল ঘোষ যখন জেলের অভ্যন্তরে, সম্ভবত কুণালদা বললেন 2016 সালে, তখন জেলের মধ্যে থেকে সেখানে পয়সা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি কেনার একটা বিষয় কুণালদার সামনে আসে। কেউ কুণালদাকে বলেন যে মানে কোনো ঘুষের ডিসকাউন্ট হবে কিনা, কম টম করিয়ে দেওয়া যাবে কিনা, এবং সেখানে এই দুর্নীতির সঙ্গে সরাসরি একজন মন্ত্রী তখন যুক্ত ছিলেন, তিনি এখনও ক্যাবিনেট সদস্য, এখনও মন্ত্রী আছেন, এবং গোটা বিষয়টা 2021 সালের নির্বাচনের আগেই এই শিক্ষা দুর্নীতি সম্পর্কে কুণাল ঘোষের পার্টি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল এবং কোনো ব্যবস্থা নেয়নি। একমাত্র ব্যবস্থা হচ্ছে যে পরবর্তীকালে জয়ের পর যে ক্যাবিনেটটি তৈরি হলো, সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর দেওয়া হলো না, বিরাট আরেকটা দপ্তর দেওয়া হলো, শিল্প দপ্তর। কিন্তু আমার বক্তব্য যে এই মারাত্মক কথা কুণাল ঘোষ এই খানিকক্ষণ আগে এই অনুষ্ঠানে লাইভ বললেন দিলীপদা। না, ঠিকই আছে, আমি জানি না এখন কেন শ্মশান বৈরাগ্য এসছে ওনার। ওনাকে যে পার্টি জেলে ঢুকিয়েছিল এবং যত সেই সময় তার যে কথাবার্তা, তার চেহারা মোড়া দেখেছি, কী কষ্টের মধ্যে উনি কাটিয়েছেন সে সময়টা, নিঃসন্দেহে এটা খুবই অপরাধ, এবং সেটা উনি বলেছেন চক্রান্ত হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে পার্থবাবুর নামও কত জায়গায় এসছে। আমি জানি না সুদীপ দা, পার্থদা বা আরও কারো সম্বন্ধে তার যে উষ্মা, এটা ব্যক্তিগত স্তরে কিনা, কারণ বারবার এটা শোনা যায়। আর যে বিষয় উনি এটা বলছেন, আমার মনে হয় যে বিষয় নিয়ে তদন্ত চলছে, এটা চ্যানেলে না বলে যদি সত্যি সত্যি এরকম কেউ করে থাকে, তার জন্য তার পার্টি তারা বদনাম হয়েছেন, সেটা তো সিবিআইকে বলা উচিত, ইডিকে বলা উচিত, যারা তদন্ত করছেন। এবং এই ধরনের জঘন্য অপরাধ একজন শিক্ষামন্ত্রী হিসাবে বাংলার শিক্ষা দপ্তরকে গলায় পা দিয়ে ডুবিয়েছেন, তার তো সাজা হওয়া উচিত এবং সেইখানে বলা উচিত, ওনার গিয়ে তথ্য দেওয়া উচিত। নাহলে উনি আমাকে দিন, আমি কোনোভাবে পাঠাবার চেষ্টা করে যদি যোগাযোগ হয়, তো এটা সমাধান হওয়া উচিত। এটা খালি মাইলেজ নেওয়ার জন্য মিডিয়া এসে বলে আমার মনে হয় এর কোনো সমাধান হয় না। ব্যক্তিগত হয়তো একটু ইমেজটা ঘষে গেছে, চকচক হতে পারে, এর বেশি সমাজের কোনো লাভ হয় না। হ্যাঁ, আমি দ্রুত একবার, যেহেতু দুজনের সারনেমই ঘোষ, তো এক ঘোষ থেকে আরেক ঘোষে আসবো, খুব দ্রুত কুণালদার প্রতিক্রিয়া দিলীপদার কথায়। দিলীপদা যা বলেছেন সেটা তার কথা বলেছেন, সব কথার সব রকম প্রতিক্রিয়ার কোনো মানে হয় না। দিলীপদা, আমি শুধু একটা কথা বলি যে আমি আজও যেখানে দাঁড়িয়ে বলেছি, আপনি অনুষ্ঠানের হয়তো বাইরে ছিলেন, প্রচারে ছিলেন, সেটা হচ্ছে আমি একটা কারণে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসে আছি, একটা জিনিস দেখাতে, কুণাল ঘোষ অনুগত, অর্থাৎ কোনো ব্যক্তিগত রাগ, অভিমান, আক্রোশ, প্রতিহিংসা সব কিছুর ঊর্ধ্বে কুণাল ঘোষ একটা দলের প্রতি অনুগত। এই বিশ্বাসযোগ্যতাটা আমি রাখার জন্যই কিন্তু আমার এই গোটা লড়াইটা। আমি নিজেকে একজন কর্মী বলে মনে করি দিলীপদা। আমি ছেড়ে দিয়েছিলাম ওই মুখপাত্র এবং ওই সাধারণ সম্পাদক, টুইট করে জানিয়ে দিয়েছিলাম, আমার এক্স হ্যান্ডেল থেকে আমি অনেক আগে মুছে দিয়েছি সেগুলো। ফলে আজকে আমাকে কে সরালো কি সরালো না, আমি কি করব? আমি নিজে মনে করি আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমি কর্মী, যতদিন কর্মী বলার অধিকার দেবে কর্মী, যেদিন বলবে না তুমি কর্মী নও, সেদিন কর্মী নই, সমর্থক। না, আমি কুণালদাকে বলছি, উনি বলছেন কর্মী, আমিও একজন পার্টির কর্মী, আমার পার্টির কোনো দায়িত্ব নেই, সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি, প্রতিনিধি নির্বাচিত হয়েছি, আমি সাধারণ মানুষের জন্য তার প্রতি দায়বদ্ধ, পার্টি আবার টিকিয়ে দিতে আমি লড়ছি। আপনি যখন কোনো পার্টির কর্মী হন, আপনাকে পার্টির প্রতি পুরো আনুগত্য রাখতে হবে এবং পুরো ডিসিপ্লিন মানতে হবে। আপনি ইচ্ছামতো পদ ছাড়বেন, নেবেন, এটা হতে পারে না। পদ ছাড়াবে পার্টি, পদ দেবে পার্টি, আজ যেটা হয়েছে। সেই জন্য আপনি মান অভিমান দেখাতে পারেন, কিন্তু পার্টির পদ নিয়ে, আর একটা আমি শুনলাম একটু আগে আপনি বলছিলেন যে সুদীপদা জিজ্ঞেস করেছেন তোমার পার্টি অফিস কোথায় ইত্যাদি, আপনি হয়তো এটা অনুভব করেন, মানবেন কিনা জানি না, টিএমসিতে প্রশ্ন করার কোনো জায়গা নেই, অনুগতরা কখনো প্রশ্ন করতে পারে না, ওখানে সেই জায়গা নেই, এমন পার্টি সেখানে প্রশ্ন তোলা যায় না, সেখানে ইয়েস ম্যান হতে হয়, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম বলতে হয়। আপনি বোধহয় সেই ডিসিপ্লিনটা ব্রেক করেছেন, হয়তো এতদিনে তার প্রতিফল ভোগ করতে হচ্ছে। না দিলীপদা, আমি তাহলে আর একটা কথা বলি, আমি একটু আগেই সুমনকে বলছিলাম যে দেখুন, পার্টিতে থাকতে গেলে পার্টির ভালোটাও নিতে হয়, খারাপটাও নিতে হয়, এটা খুব স্বাভাবিক। ভালোটা নেব, খারাপটা নেব না, তা তো হয় না, আমি সেটা নিশ্চিতভাবে মানি। কিন্তু লাগাতার যদি কোথাও নিজেকে মিসফিট মনে হয়, সেক্ষেত্রে সেই পথ থেকে সরে দাঁড়ানোর অফারটা নিজে থেকে দিয়ে দেওয়াটা বিজ্ঞানসম্মত বিষয় বলে আমার মনে হয়েছে, আমি সেই জন্য দিয়েছি দিলীপদা।
দিলীপদা অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কুণালদা, ঠিক যেখানে দিলীপদা এর আগেও ফ্ল্যাশব্যাকে ইনফ্যাক্ট যে কটা ডিবেটে তুমি অংশগ্রহণ করো প্রায় সব কটাতে বিরোধীদের অস্ত্র হয় ওই 11 বছর আগে কুণাল ঘোষ কী বলেছিলেন ইত্যাদি। তুমি কিন্তু অনেক চাপের মুখে, অনেক আক্রমণের মুখেও বলো যে আমার অবস্থান কোর্টে দেখে নিন, এবং আমি কোর্টে দাঁড়িয়ে তো বারবার বলো, তার বাইরে ডিবেট শোতেও বলো যে আমার অবস্থান থেকে যে অবস্থানগুলোর কথা আমি তখন বলেছিলাম, আমার লেখা বই আছে, আইনিভাবে এবং তার বাইরে একটা অবস্থান থেকেও আমি একটু সরিনি। এখনও কি সেই কথা বলবে? একই কথা বলবো, নিশ্চিতভাবে একই কথা বলবো। একটা কনস্পিরেসি, একটা অধ্যায়, এত বড় নির্যাতন, এত বড় অন্যায়, এতগুলো প্রভাবশালীকে ধামাচাপা দেওয়ার খেলা, আমি যা যা বলেছি, হ্যাঁ এটা হতে পারে যে তখন এক এক ধরনের ইনপুট এক এক সময় আসতো, এক একজনের চরিত্র, আমি তারপরে নতুন কিছু তথ্য এসছে, নতুন কিছু প্রমাণ এসছে, তাতে যিনি আমার ইনপুট দিয়ে ভালো সাজছিলেন বা আমার মুখ দিয়ে কোনো কথা বের করাচ্ছিলেন তিনি কত বড় কারিগর সেগুলো তার পরবর্তীকালে বোঝা গেছে। কিন্তু মূল যে বিষয়, আমাকে যারাই বলেন, আমি প্রত্যেককে বলি আমি তখন প্রকাশ্যে বলতাম কারণ আমাকে অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছিল। এখন তো আমি আটকে নেই, এখন মামলা মোকদ্দমা, কোর্টে যাই, জাজেরা বিচারপতিরা আমাকে সুযোগ দেন, কখনো আমার আইনজীবী অয়ন বলে, কখনো আমি বলি। কিন্তু আমি যদি আজ একই বিষয় নিয়ে বাইরে বলতে আরম্ভ করি তাহলে সেই বিচারকরা আমার প্রতি তো বিরক্ত হবেন। সেই সময়টা আজকের সময়টা এক নয়। ফলে যদি কারুর মামলা নিয়ে কোনো কৌতূহল থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় বা প্রকাশ্যে বা মিডিয়ায় যে আপনি বলুন বলুন বলা যায় না। আপনার যদি আগ্রহ থাকে আপনি কোর্টের দিন কোর্টে আসুন, আপনি দেখে নিন চোখের সামনে কি হচ্ছে। কুণাল ঘোষ 1 ইঞ্চি কোনো জায়গা থেকে সরেনি। কিন্তু সেই সময় কুণাল ঘোষ যা যা বলেছিলেন আজকে, মানে আমি বলছি আজকে দুপুরের এই প্রেস রিলিজের পরও কুণাল ঘোষ কি সেই কথা আজও মনে করে? আমি দ্রুত একবার একটা উদাহরণ সময়, অজস্র ক্লিপ আছে সেই সময় এবিপি আনন্দের, আমি দ্রুত একটা ক্লিপ দেখে নেব। নানা রকম মিথ্যা অভিযোগ বেরোচ্ছে, কেউ বলছেন জানি, কেউ বলছেন জানি না। সেই জন্য আমি আদালতকে বলেছি যদি লার্জার কনস্পিরেসি দেখতে হয় তাহলে একসঙ্গে জেরা করা হোক, মুখ্যমন্ত্রী থাকুন, সুদীপ্ত সেন থাকুন, আমি থাকবো, একসঙ্গে জেরা করা হোক। মিডিয়া প্রত্যক্ষ এবং পরোক্ষ সবথেকে বেশি সুবিধা যদি কারোর কাছে গিয়ে থাকে তাহলে তার নাম মমতা ব্যানার্জী। সরাসরি নেত্রীকে টার্গেট করেছিল সেদিনে। আমি তোমাকে আবার বলছি, আমি কোনো মন্তব্য নিয়ে আমি বলেছি সেটা তো দেখাই যাচ্ছে, এটা তো আর মোছার কোনো বিষয় নেই। কিন্তু এর কোনো ব্যাখ্যায় আমি এখন ঢুকবো না এই কারণে, কারণ এই বিষয়গুলো গোটাটা কোর্টে চলছে। আমি এই বিষয়ে ঢোকার মূল সমস্যা যেটা হয়ে যাবে, বিচারকরা আমার উপর বিরক্ত হতে শুরু করবেন। প্লাস ওই সময় আমাকে যা যা বলা হয়েছে, ধরো আমি আটকে আছি, ফলে আমার আত্মীয় বন্ধুরা, মূলত বন্ধুরা যে যে জায়গায় যাচ্ছে, যে যে জায়গায় যাচ্ছে তারা কি কি ইনপুট দিচ্ছে, তারা যে একটা গভীর, ওই সময় যে উত্তেজনাটা থাকে সেই সময় যে ইনপুটগুলো দেওয়া হয়েছে, যদি কেউ বলে যে এটাতে অমুক করতে বলেছে, তমুক করতে বলেছে, সেই আউটবাস্টগুলো হয়েছে। এবার সেই ব্যক্তিরা তারপর তাদের ভূমিকা যখন সামনে এলো তখন সেইগুলো নিশ্চয়ই, ফলে 13 বা 14 সালের অমুক তারিখ যে তথ্যের ভিত্তিতে দাঁড়িয়ে আমি কোনো স্টেটমেন্ট করেছি, আমি 16 বা 17 বিশেষ করে বেল হয়ে যাওয়ার পর আমি যখন আরও তথ্য, আরও প্রমাণ এসছে, সেটার সামঞ্জস্য আছে না নেই, ওটা আমি সময় হলে ঠিক যথা সময় আমি সে বিষয়ে মুখ খুলব। আমি শুধু এইটুকু বলি, আমি সেদিনও মমতা দিকে দিদি বলেছি, আজ এই মুহূর্তেও মমতা দিকেই দিদি বলি, এবং মমতা দি আমার নেত্রী, অভিষেক আমার সেনাপতি। কুণালদা, এইখানেই আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপির অসীম সরকার তো প্রকাশ্যে বলেছেন একটা থিওরি, এইটাও দিলীপদা বললেন না, অনেক সময় তর্ক বিতর্কের স্টেজের ওপরও অনেকে তোমার সামনেই বলে দিয়েছেন আমারই একবার যুক্তিতর্ক অনুষ্ঠানে, যে আসলে কুণাল ঘোষ শকুনের রোল প্লে করছে, যে আসলে এই যে দীর্ঘদিনের জেলবাসের যন্ত্রণা, একটা দাঁতের যন্ত্রণায় মাটিতে শুয়ে ছটফট করেছে, ডাক্তার দেয়া হয়নি, এইটা কোনো মানুষ যার শরীরে মানুষের রক্ত আছে সে ভুলতে পারে না, এবং সঠিক সময়ের অপেক্ষা করছে কুণাল ঘোষ। সেই সময়, যে সময় কুণাল ঘোষ জেলের মধ্যে, মাসিমা তোমার মা ক্যান্সার আক্রান্ত হয়েছেন, বারবার বিভিন্ন তৃণমূলের নেতাদের কাছে, নাম করেও বলতে পারি মুকুল রায়ের কাছে ছুটে গেছেন, ফিরে এসেছেন,
তোমার পুত্র অত্যন্ত কৃতী ছাত্র, তার বোর্ডের পরীক্ষা, মানে কার্যত পারিবারিকভাবে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েছিল কুণাল ঘোষ। 2024-এ কেন 2034-এও কুণাল ঘোষের পক্ষে সেই দিন এবং সেই দিন যাদের যা অবস্থান ছিল সে কি ভুলে যাওয়া সম্ভব? ভুলে যাওয়ার সম্ভব নয়, ভুলে যাওয়ার প্রশ্নও নেই, আর কুণাল ঘোষ সেটা ভুলতে দেবেও না। কুণাল ঘোষ আজও রাত্রি ঘুমোবার আগে, সেই সময় তুমি যে ক্লিপিংগুলো দেখাচ্ছ ওগুলো কুণাল ঘোষ আজও রাত্রে 3-4টে করে দেখে, তারপর ঘুমায়। এটা কুণাল ঘোষের নেশা, যাতে কুণাল ঘোষের ক্ষতগুলো কুণাল ঘোষ ভুলে না যায়। কিন্তু এখানে মূল যে বিষয়টা হচ্ছে, তৃণমূল কংগ্রেসটাকে কিন্তু আমি একটা বাড়ি মনে করি। তৃণমূল কংগ্রেসটা কিন্তু মানে অমুক ব্যক্তির বা তমুক ব্যক্তি, এটা স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, বাকি সকলের ভূমিকা ছিল। অর্থাৎ কুণাল ঘোষ তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করবেন বা কুণাল ঘোষ তৃণমূলের উপর রাগ মেটাবেন, এই ধারণাটার সঙ্গে আলাদা বলেই আমি কুণাল ঘোষ। আমি যেদিন এই স্টেটমেন্টটা তুমি দেখাচ্ছ যে আমি কোনো স্টেটমেন্ট করছি কোনো ব্যক্তির বিরুদ্ধে বা আমার নেতা নেত্রীর বিরুদ্ধে, সেই দিনও মাসের গোড়ায় কিন্তু আমি আমার চাঁদাটা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে পাঠাচ্ছি, আমি ব্যাংকে কোনো অন্য ইনস্ট্রাকশন দিচ্ছি না। এটা দেখাতে যে আমি কুণাল ঘোষ তৃণমূল পরিবারের সদস্য, যে বিষয়টার সঙ্গে আমি একমত, যেখানে আমার এত বন্ধু, এত ভাই, এত বোন, আমি কেন পার্টি ছাড়তেই যাব? আমি তো এখনও বলি, প্রত্যেকটা প্রচারে কাল রাত্রির অবধি গলা ফাটিয়ে এসছি যে তৃণমূলের উন্নয়ন, মমতাদির উন্নয়ন, অমুক দলের খারাপ, অমুক দলের তমুক। তা আমি তো মনে প্রাণে তৃণমূলটার ভালো চাই। সেই গোটা জিনিসটাই হচ্ছে, আমার মতো আরও অনেক লাখ লাখ কর্মী আছে যাদের হয়তো অনেকে নেতা নেত্রীদের কাছে পৌঁছতে পারে না, অনেকের নেতা নেত্রীদের কাছে অ্যাক্সেস নেই, অনেকে মুখ ফুটে বলতে পারে না। কিন্তু আমরা তো চাই তৃণমূলটা থাকুক এবং আরও অনেক দিন থাকুক, মমতাদি আরও অনেক দিন মুখ্যমন্ত্রী থাকুন এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। আমি তো বলবো এই লোকসভা ভোটের পর এই লোকসভায় 30 থেকে 35টা সিট কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে বাংলায়, 30 থেকে 35 পাবে। লোকসভার দলনেতা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। লোকসভার দলনেতা ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ভোটে জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এমন একজন লোকসভার নেতা দরকার যার একটা অল ইন্ডিয়া পরিচিতি, যে প্রধানমন্ত্রীকে দেখলে কোমর বেঁকিয়ে ঝুঁকে পড়ে পা ধরতে যাবে না, সে একটা ডিগনিটির সঙ্গে নমস্কার করবে। এমন যে প্রধানমন্ত্রী জামা কাপড় নিয়ে কুচুর কুচুর করে বাহ কি সুন্দর করবে না, তো মাথা উঁচু করে পার্টিকে নেতৃত্ব দেবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো লোকসভা নেতা হওয়ার জন্য আমাদের পার্টি থেকে একটা আওয়াজ উঠবে, আপনি মিলিয়ে নেবেন না। সে তো বুঝলাম, সেই আওয়াজ তো কুণাল ঘোষ তুলতেই শুরু করেছে। কিন্তু আজকে তুমি ঠিক যেভাবে বলছো যে শিক্ষা দুর্নীতির কথা পার্টি আগেই জানতো, সারদার সময় বারবার তুমি বলতে যে সারদা দুর্নীতির কথা পার্টি আগেই জানতো, বারবার, একবার নয়। একবার দেখে নেব। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এটা আমরা প্রাপ্য ছিল না। এটা ভাবলে কষ্ট হচ্ছে। লোকের চেহারা কিভাবে বদলায়। একটা কেলেঙ্কারি সারদা, কে জানতেন না? সারদা বলে প্রতিষ্ঠান আছে, কে জানতেন না? আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাব, সিবিআইকে দেয়া হোক। কারণ এখানে আমরা যারা কাজ করেছি, যারা জড়িত, যারা কাগজে কলমে যাদের যোগটা প্রমাণ করা যাচ্ছে তাদের সামনে ফেলে দেওয়া হচ্ছে। যারা কাগজে কলমে জড়িত নন, আজকে যদি 300 কোটি টাকা মিডিয়ায় খরচা হয়ে থাকে, যদি 200 কোটি টাকা মিডিয়ায় খরচা হয়ে থাকে, তাহলে তার 2000 কোটি টাকার এফেক্ট কারা পেয়েছে সেটাও তদন্তে আসা উচিত। আমি কোথায় কোন কি বৈঠক হয়েছে, কার সঙ্গে কি কথা হয়েছে, আমি কখনো মুখে উচ্চারণ করিনি। যারা সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন সারদা থেকে, সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছেন। মমতাদি পুলিশ পার্টি আমায় ধরে নিয়ে যাক,
মুকুল রায়, যার কথায় বিধাননগর কমিশনারেটে রাজীব কুমার ওঠা বসা করেন, আমাকে অ্যারেস্ট করুক, আমি কোনো আগাম জামিন নেব না। প্রথম বাক্যটা কুণালদা, 11 বছর আগেও কুণাল ঘোষ বলেছিল যে তৃণমূল কংগ্রেসের কাছে এটা প্রাপ্য ছিল না। আজকে এই চিঠি দেখেও কি সেই একই কথা মনে হচ্ছে? তৃণমূল কংগ্রেসের কাছে একই কথা মনে হচ্ছে, একই কথা মনে হচ্ছে। এবং এটা একটা জীবনের একটা পথ। আমার নিজের যা যন্ত্রণা আমি দেখছি, তারপরেও যে আমি গর্বের সঙ্গে বলি আমি তৃণমূল কংগ্রেস করবি। আজকে যারা দল বদল করে অন্য জায়গায় চলে গেছে সুমন, আমি বলি কার কত ক্ষোভ ছিল? এর থেকে বেশি যন্ত্রণা কারুর ছিল? এর থেকে বেশি কারুর যন্ত্রণা হতে পারে? কিন্তু তারপরেও আমি দাঁড়িয়ে তৃণমূলটা করি, তৃণমূলের জন্য লোকের শত্রুতা নিই, তৃণমূলের জন্য দরকার হলে গাল খাই। কিন্তু সেটা যদি আমার সার্ভিসটা যদি লোকের পছন্দ না হয়, সেটা তাদের এভরি রাইট আছে। তারা যদি মনে করেন আমার সার্ভিস তাদের দরকার নেই, দরকার নেই। সময় শেষ কথা বলে, ঈশ্বর সর্বশক্তিমান। এই যাত্রাপথ কিন্তু থামছে না। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? কালের যাত্রার ধ্বনি বন্ধ হচ্ছে না। আমি যদি কোনো পাপ করে থাকি কোনো ক্ষেত্রে, সারদায় আমি জড়িত নই, অন্য কোনো ক্ষেত্রে কোনো পাপ করে থাকলে আমাকে এইখানেই সেটার হিসাব মিটিয়ে যেতে হবে। আর অন্য কেউও যদি কোনো পাপ করে থাকে, তাকে কিন্তু এই জীবনে এই পৃথিবীর উপরেই তার হিসাব চুকিয়ে দিয়ে যেতে হবে। মারাত্মক কথা, নিঃসন্দেহে হিসেব চুকোনোর কথা বলছেন কুণাল ঘোষ। 1.25 ঘন্টা কোথা থেকে হয়ে গেল সত্যি সত্যি ঘড়ির দিকে না তাকালে বুঝতেই পারতাম না। ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার এই অনুষ্ঠানে কুণালদাকে নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দেখুন, এই ধরনের একটা ঘটনা হলে, বিশেষ করে সেই ঘটনা যদি ভোটের মধ্যে হয়, তাহলে শুধু তৃণমূল কংগ্রেস নয়, সব দলের রাজনৈতিক প্রতিক্রিয়া হয় একেবারে দুকুল ছাপানো। অসংখ্য অসংখ্য বক্তব্য এবং প্রতিক্রিয়া এসছে, সব নেওয়ার সময় নেই। আমি দ্রুত, সুজন চক্রবর্তী কি বলেছেন? কুণাল ঘোষ আজকে তাকে নাকি দল থেকে, পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একটা রক্তদানের কর্মসূচিতে গেছিলেন, সেখানে তৃণমূলের যিনি এমএলএ ছিলেন তাপস রায়, যিনি এখন তৃণমূলের এই বিজেপিতে আছেন, তিনি যেহেতু ছিলেন, একসঙ্গে দুজনে যেহেতু উপস্থিত ছিলেন, সেই কারণে তাকে নাকি তৃণমূলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, অনুব্রত মণ্ডলকে কি তৃণমূলের পদ থেকে সরানো হয়েছে এখনো পর্যন্ত? যত অপরাধী তত বেশি তৃণমূল। অনুব্রত মণ্ডল কিন্তু তৃণমূলের সভাপতি। বুঝবেন, তৃণমূল অপরাধীদের বেশি ভরসা করে, অনুব্রত মণ্ডলকে সরায় না, জ্যোতিপ্রিয় মল্লিককে সরাতে চায় না। কখন তাকে সরাবে, আজকে সরাবে, কালকে আবার নিয়ে আসবে, ওটা তৃণমূলে পাহাড়ের মেঘের মতন, তখন আসলো তখন চলে গেল। বেশ, এবার দেখব যে প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই ঘটনার কি প্রতিক্রিয়া দিয়েছেন। এই কুণাল ঘোষ আমারও বিশেষ পরিচিত। মানুষটিকে যত খারাপ বলে প্রচার করা হয় তত খারাপ নন, যদিও তৃণমূলে আছেন। আমাকে বিশেষভাবে আক্রমণ করেন, কিন্তু আমার বন্ধু মানুষ। তো এইভাবে অগণতান্ত্রিকভাবে একজনকে সরিয়ে দেয়া, একজন একটা মঞ্চে উঠেছেন বলে একজনের সঙ্গে, এবং এই রক্তদান অনুষ্ঠান, এটা আমার বাড়ির খুব কাছে। আমি তো শিয়ালদায় থাকি, আর এটা হচ্ছিল বেচুচারের ডিস্ট্রিক্টে, আমি জানি। তো সেখানে একজন গেছে বলে একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা অনুষ্ঠান, সেখানে কুণাল ঘোষ আর তাপস রায়কে একসঙ্গে দেখা গেছে বলে তাকে সরিয়ে দেওয়া হলো। মানে এই দলটা, তৃণমূল দলটা, নিজেদের দলের মধ্যেও গণতান্ত্রিকতা বজায় রাখে না। এটা একটা ডিক্টেটরশিপ চালায়, পিসি ভাইপো ডিক্টেটরশিপ। আর বাইরের গণতন্ত্র তো আপনারা বাক্সায় এসছেন, বাক্সার মানুষকে জেনে নেবেন মানুষের থেকে, এরা গণতন্ত্রকে কিভাবে হত্যা করতো। কুণাল ঘোষ একদিন যাকে অরণ্যদেব বলে আক্রমণ করেছিলেন, অরণ্যদেব গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, তার ইনফ্যাক্ট অভিজিৎবাবু দরাজ সার্টিফিকেট এর আগে প্রথম যিনি স্টুডিওতে এলেন, যে একবার এজলাসে মানে ওনার অ্যান্টি চেম্বারে সম্ভবত তোমার সঙ্গে দেখা হয়েছিল, প্রচুর আড্ডা হয়েছে, এবং সে অন ক্যামেরা একদম প্রকাশ্যে প্রশংসা করেছিলেন। হ্যাঁ, অভিজিৎবাবু আসলে যিনি বিতর্কে চলে এলেন, উনি তো বিচারপতি থাকতে থাকতে বিতর্কে চলে এলেন। তো একটি অনুষ্ঠানে, তোমাদের হাউসেরই একটি অনুষ্ঠানে ওনার সঙ্গে আমার মুখোমুখি আলাপ হয়। তো
উনি বলেছিলেন কোনোদিন কোর্টে আমাকে এতটা বলেছিলেন যে আপনি আমাকে রোজ আজকে কিছু বলেছেন নাকি আমার বিরুদ্ধে? বললাম না, আজকে বলিনি, কারণ আজকে আপনি আমার দল আর নেতা নেত্রী সম্পর্কে কিছু বলেননি। তখন বললো আপনি আপনার কাজ করেন, ফলে আমি খুব স্পোর্টিংলি নিই, আপনার লেখা আমার খুব ভালো লাগে। তারপরে বললেন যে আপনি যদি হাইকোর্টে কোনো দিন আসেন আমায় খবর দেবেন, ফাঁকা থাকলে বসে আড্ডা মারা যাবে। তো এরপরে আমি একটা কাজে হাইকোর্টে গেছিলাম, জয়মাল্য বাগচির বেঞ্চেটা দরকার ছিল। তো মাঝখানে কিছুক্ষণ সময় ছিল, তো আমি একজনকে বললাম যে জাস্টিস গাঙ্গুলিকে বল আমি কোর্টে আছি, উনি যদি ফ্রি থাকেন তাহলে একটু কথা বলা যাবে। তো উনি সঙ্গে সঙ্গে আমাকে ডেকে নেন। তারপর বসে আমরা অনেকক্ষণ ধরে নানা রকম গল্প করেছি। আমারও কিছু কিউরিওসিটি ছিল যে আপনি যে এগুলো বলেন কেন বলেন। উনি এগুলো এখানে আলোচনা নয়, ব্যক্তিগতভাবে ওনার কি মূল্যায়ন, উনি আবার আমাদের পার্টিকে বা আমাদের পার্টি নেতা নেত্রীকে কীভাবে দেখেন, আবার আমিও সেগুলোকে কিভাবে আমার মনে হয়েছে এটা ঠিক বা এটা ভুল ধারণা, মানে এই। কিন্তু তারপরে এর বাইরে শিল্প সাহিত্য হ্যান ত্যান লেখালেখি নিয়ে দিব্যি গল্প হয়েছিল। তাহলে ওনার এই রাজনৈতিক অবস্থানটা, এই যে দেখো আবার একটা বিষয় চলে আসবে, শুনুন দেখো, তাহলে একটা লোকের সঙ্গে আমার আলাপ হলো, তাহলে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ হলো, একদম তিনি আমার বলার স্কিলটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি আবার তার এই বিতর্কে আসার টেন্ডেন্সিটা একটা। তো এবার আমি কিন্তু যখন মুখপাত্র হিসেবে বসেছি, আমি কিন্তু ওনাকে কড়া আক্রমণ করে গেছি। আমি কিন্তু একবারও ভাবিনি তখন যে আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট হতে পারে। আমার সঙ্গে যখন অন্য দলের যাদের বা অন্য জগতের যাদের সুসম্পর্ক, আমি কিন্তু যখন মুখপাত্র হিসেবে বসছি আর তারা যদি আমার দল বা মমতাদি বা অভিষেককে অ্যাটাক করে থাকে, আমি সঙ্গে সঙ্গে তাদের কাউন্টার করছি। ঠিক কুণালদা, কিন্তু আমার পরের প্রশ্নটা এক্স্যাক্টলি এটা নিয়েই ছিল যে এই যে এতগুলো মানুষের কোট আনকোট অকারণ শত্রুতা তুমি বা একেবারে অকারণ বিরোধিতা করেছো, অকারণ এই জন্য বলছি যে কোথাও আজকের দিনে এই 1 মে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে এতটা না করলেই হতো, বা ওই বাংলার একটা প্রবাদ আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর, আমি সেই রকম হচ্ছে না। আজকে বলছি না, আমি তোমাদের এর আগে মাস দেড়েক আগে বোধহয় তোমার এখানে শুভেন্দু অধিকারীর সম্পর্কে বলেছিলেন যে কোনো ব্যক্তিগত, আমার সঙ্গে তো এদের ব্যক্তিগত নয়, অথচ আমি আমার দলের স্বার্থে আমার নেতা নেত্রীকে কুরুচিকর আক্রমণ করলে আমার দলের অন্য অনেক নেতা যেটা বলতে পারছেন না, যে ঝুঁকি নিচ্ছেন না, আমি সেই ঝুঁকি নিয়েও অ্যাটাক করেছি। এটা সারা বাংলা তৃণমূল কর্মীরা সাক্ষী। কিন্তু সমস্যাটা এইখানে, সমস্যা হচ্ছে দেব, ওকে আমি ভালোবাসি, দেব মিঠুন চক্রবর্তীকে যখন ব্যক্তিগতভাবে সুসম্পর্ক দেখায় তখন সেই সৌজন্য তখন হয় সৌজন্য। তার মানে দাঁড়িয়ে যায় যে এদের যারা অভিনেতা অভিনেত্রী, যারা সিনেমা করেন, যারা পরিচালনা করেন, তারা একসঙ্গে অভিনয় করবেন, তারা একসঙ্গে ফটোশ্যুট করবেন, সেটা হবে সৌজন্য। আর বাকিরা আমরা সব কুকুর ছাগল, আমাদের কোনো সৌজন্য বলে বিষয় নেই। তাহলে যে মিঠুন চক্রবর্তীকে মমতা ব্যানার্জি গদ্দার বললেন, সেটাকে তোমার এখানে বসে দেব যখন কন্ট্রাডিক্ট করে বলল যে সমর্থন করে না, তখন কেন ডেরেক ওব্রায়েনের প্রেস রিলিজ গেল না যে পার্টির লাইনে কথা বলতে হবে, কারণ ওরা সেলিব্রিটি আর কুণাল ঘোষকে দেখতে খারাপ? এটা কি করে হতে পারে? তাহলে আমি তাপস রায়ের সঙ্গে রক্তদান শিবিরে গিয়ে আমি তো তোমার ভিডিও বলছি, আমি তো বলছি সেখানে যে আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করব। আর ওইখানে দাঁড়িয়ে দেব যখন মমতাদিকে, যখন মিঠুনদা কি না কি বলে মমতাদিকে সরকারকে অ্যাটাক করে যাচ্ছে, তখন দেব বলছে আমার বাবার মতো আমি কিডনি দেব, দল কেন তাকে অন্তত এটা তো বলতে পারে দেব এগুলো বলো না। মানে কুণালদা, এই যে দেবের কোট আনকোট সৌজন্যের তুমি সমালোচনা করেছিলে, সেটা তুমি নিজের থেকে করেছিলে, দলের কোনো নির্দেশ ছিল? দলের কোনো নির্দেশ ছিল না। আমি দেখলাম দলের কর্মীদের একটা পালস, এটা কি হচ্ছে, যারা আমাদের সমালোচনা করছে আমরা তাদের সঙ্গে ইয়ে করছি। হ্যাঁ, কিন্তু একটা তফাৎ আছে, সেটা হচ্ছে এই যারা তথাকথিত চলচ্চিত্র তারকা, তাদের আবার দল ব্যবহার করছে। তুমি আমাকে এই প্রশ্নটা বলো তো, সবার সব জায়গা থেকে আসার অধিকার আছে, এটা ঠিক, সবার সব জায়গা থেকে আসার অধিকার আছে, এবং সিনেমা আর্টিস্টদের বা বাকিদের 100 বার অধিকার আছে। এবং তৃণমূল কংগ্রেস এটা একটা ইনহেরেন্ট কোয়ালিশন, যে সমাজের সব ক্ষেত্রে ডাক্তার, অধ্যাপক, রাজনৈতিক কর্মী, সিনেমা আর্টিস্ট, ফুটবলার সবাইকে নিয়ে আসে। কিন্তু তুমি বলো তো, ভারতবর্ষের 1 নম্বর ক্রাউড পুলার মমতা ব্যানার্জি আমাদের দলে, বাংলার
বিভৎস ক্রাউড পুলার, এখন যা ভিড় হচ্ছে অভিষেকের তুলনা করা যায় না। তাহলে এদের বারবার এত সিনেমা আর্টিস্ট দরকার পড়ছে কেন? এই দলটার তো এরকম কথা ছিল না তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেখানে আছে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে, মাথার উপর মমতাদির ছবি, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে দেব মিঠুনদাকে বারবার দুর্বলতা দেখিয়ে যাচ্ছে। আর সেটা পার্টি একবার বলবে না যে তোমরা একটু করো? তুমি জিজ্ঞাসা করো না ইন্ডাস্ট্রিতে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, আমি নাম বলছি না, টালিগঞ্জ এলাকার জনপ্রতিনিধিদের, যে সেখানে যারা আমাদের প্রতিপক্ষ তাদের প্রতি আমাদের ইউনিয়ন বা আমাদের সমর্থক টেকনিশিয়ানরা যে মনোভাব পোষণের নির্দেশ পাচ্ছে, কিন্তু বড়রাই তো তার উল্টো করছে। তাহলে তারা তো কনফিউজড, এটা কি করে হতে পারে? কান পাতলে শোনা যাবে ওগুলো, আর তারা আমায় এসে বলেও যায়। আমি দোষের মধ্যে কি বলেছি? দেব তো আমার শত্রু নয়, আর মিঠুনদার সঙ্গে আমার ভয়ঙ্কর ভালো সম্পর্ক ছিল, ভয়ঙ্কর। এবার আমার সঙ্গে তো মিঠুনদার কোনো শত্রুতা নেই, কিন্তু আজকে আমি মিঠুনদার সম্পর্কে খারাপ কথা বলি, মিঠুনদা আমার সম্পর্কে খারাপ কথা বলে। কেন করে? কারণ মমতাদির কাছ থেকে রিজাইন করে মিঠুনদা বিজেপিতে গেছে। 21-এর আগে এসে মিঠুনদা মমতাদি, অভিষেক আর আমাদের দলকে অ্যাটাক করেছে, আমি কাউন্টার অ্যাটাক করছি। কুণালদা, এরপরে দুটো প্রশ্ন থাকে। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন যে তাহলে এই দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ দুটো চলে যাওয়ার পর কুণাল ঘোষের সঙ্গে এই দুটো পদে থাকার জন্য, বিশেষ করে মুখপাত্র পদে থাকার জন্য যাদের যাদের সম্পর্ক খারাপ হয়েছিল কোট আনকোট পার্টির স্বার্থে, তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আবার সুনিবিড় এবং নিকট হবে, নৈকট্য বাড়বে? আমার কোনো তাগিদের বিষয় নেই, কারণ আমি নিজেকে তৃণমূল মনে করি, আমি তৃণমূলই আছি, আমি তৃণমূলই থাকবো। কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে আমি কাদের জন্য এই শত্রুতাটা নিচ্ছি, কাদের জন্য। কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। আজকে প্রেস কনফারেন্সে দেখলাম তুমি বললে যে তৃণমূলে ছিলাম, আছি, থাকার চেষ্টা করব। এই তৃতীয় অংশটা এর আগে কোনোদিন বলনি। তৃণমূলে থাকার চেষ্টা করব, আমি থেকে যাওয়ার চেষ্টা করব, তৃণমূলে থেকে যাওয়ার চেষ্টা করব, আমি এই কারণে বলছি, কারণ আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। কিন্তু একের পর এক পদ টদ নিতে নিতে যদি আবার একটা কোনো কুইজ মাস্টার বা কোনো পিওনের একটা প্রেস রিলিজ যায় যে কর্মী হিসেবেও ব্যবহার করা যাবে না, নইলে লিগাল অ্যাকশন নেব, তখন আমি সমর্থক হয়ে যাব। কুণালদা, এর পরের প্রশ্নটা অবধারিতভাবে তোমার এই উত্তরের সূত্র ধরেই আসতে হয়। তোমার দল সই করে, ইনফ্যাক্ট কুইজ মাস্টার বলে যাকে তুমি কটাক্ষ করছো তারই সই দেখছি, ডেরেক ওব্রায়ান, 24শে এপ্রিল দেশের চিফ ইলেকশন কমিশনারকে তৃণমূল একটা তালিকা সব দলকেই দিতে হয় যে সেই দলের স্টার ক্যাম্পেনার কারা। তাতে এই যে স্টার ক্যাম্পেনারের তালিকা, তাতে জলজল করছে 40 জনের নাম আছে, জলজল করছে 25 নম্বরে কুণাল ঘোষের নাম। এই তালিকা এবং এই 25 নম্বর নামটার ভবিষ্যৎ কি? দেখো, আমি যেহেতু সাধারণ সম্পাদক নই, মুখপাত্র নই, আর সত্যি কথা বলতে আমি স্টারও নই, আমি চলি আমার মতো। আমার মন থেকে চায় মমতাদি অভিষেককে সাপোর্ট করতে, পুরনো দলে আছি, অন্তত একটা নজির রাখতে যে অনেক কিছুর পরেও পুরনো দলে থাকার মতো লোক আছে, তো আমি সেইটুকু দেখাবার চেষ্টা করি। সুমন, আমি সাংবাদিকতার সূত্রে, তুমি অন্তত জানবে এটা, সব দলের বহু নেতা নেত্রীর সঙ্গে আমার একটা ব্যক্তিগত অত্যন্ত সুসম্পর্ক ছিল। সেগুলো তো সব জলে গেছে, উচ্ছন্নে গেছে, আর পুরনো নেতারা অধিকাংশ মারা গেছেন, অসুস্থ ইত্যাদি। তারপরেও আমি তৃণমূলটা করে যাই। এখন যদি দলের মনে হয় যে আমাকে বক্তা রাখবে না, আমায় গরমের মধ্যে ঘুরতে হবে না, মিটে গেল, আমি কি করব? এটা তো দলের সিদ্ধান্ত। দল যদি মনে করে তো যে স্টার বক্তা কুণাল ঘোষকে দরকার নেই, দল ছড়িয়ে দেবে। সত্যি তো আমি তো বলছি আমি মিসফিট, কিন্তু গতকাল রাতেও খড়গপুরে আমি যে বক্তৃতাটা করেছি, আমার মনে হয় কর্মীরা, নেতারা যথেষ্ট সেটা তার ভালো লেগেছে। কর্মীরা, নেতারা জানেন কুণাল ঘোষ দাঁড়ালে কোনো আপোষ করবে না। কুণাল ঘোষ যে বা যারা তৃণমূল কংগ্রেসের শত্রু এবং নেত্রী এবং শুভেন্দুকে, এই অভিষেককে অ্যাটাক করে, সেটা শুভেন্দু হোক বা যেই হোক, কুণাল ঘোষ চাঁচা চলা ভাষায় আক্রমণ করে। আমি তো কোনো খামতি রাখি না সুমন, আমি তো পেছন ফিরে তাকাই না যে তারপরে আমার এত শত্রু বাড়লে কি হবে। এইখানে যে লিস্ট আছে, স্টার ক্যাম্পেনার্স, এই নামটা পাঠিয়ে দিয়ে এলাকায় দেখাও, এরপরে 10 থেকে 11 জনের বাইরে ওখানকার কর্মীরাই বলবে পাঠাবেন না, আমরা গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, মাঝপথ থেকে ফেরত নিয়ে যান। ওরা চাইবে আলটিমেটলি 10-11 জন, কিন্তু নানা
ভাষা নানা মত নানা পরিধানে কোটায় দিতে হয়। যেমন রাজ্যের মুখপাত্র একসময় লিস্টে দেখেছিলাম না কিসের সম্পাদক নয়না দাসের নাম, নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম। আমি জীবনে তারপর আর তাকে দেখতেও পাইনি, এসব কর্তব্য পালনেও দেখিনি। তো সুতরাং এখন পার্টির যদি মনে হয় রাখবে না, আমি তো আছি। আমার সঙ্গে একটা লোকেরও যদি দেখা হয় রাস্তায়, আমার কোনো পরিচিতিরও যদি দেখা হয়, আমি বলবো আমার নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। 42টা আমরা জিততে চাই। তবে উত্তর কলকাতায় 2টো বিজেপির ক্যান্ডিডেট আছে, দেখে নেবেন। কুণালদা, এইখানেই অবধারিতভাবে পরের প্রশ্নটা আমি করব, সেটা হচ্ছে তোমার এই অনুগত তৃণমূলের সৈনিক, এটা কি তোমার কৌশলগত অবস্থান? তার কারণ তোমার সঙ্গে 2013 পূর্ব অংশে অর্থাৎ গ্রেফতারির আগে যেটা হয়েছে, সম্পূর্ণভাবে তুমি সেটা একজন পুলিশ কর্তার ওপর চাপাচ্ছ, নেমলি রাজীব কুমার। আমি বলছি এটা কি বিশ্বাসযোগ্য? সেই সময় রাজীব কুমার একজন কারুর ইচ্ছে, তিনি বা কোনো পুলিশের 1-2জন কর্তার ইচ্ছেতে কুণাল ঘোষ রাজ্যসভার সাংসদ, তাকে গ্রেফতারের সিদ্ধান্ত হতে পারে? অর্থাৎ তুমি একেবারে কোনো একজন বিধাননগরের কমিশনারের ঘাড়ের ওপর গোটা দায়িত্ব চাপাচ্ছ। তুমি নিজে খুব ভালো করে জানো যে এই সিদ্ধান্ত একেবারে শীর্ষ থেকে না হলে এই সিদ্ধান্তে কোনো শিলমোহর লাগতো না। তুমি দলের মধ্যে নিঃসন্দেহে জানো যে কারা কারা এই সিদ্ধান্তের পেছনে ছিল, কিন্তু ইচ্ছে করে শীর্ষ নেতৃত্বকে তুমি সরিয়ে তারপর থেকে আক্রমণটা করছো যাতে তৃণমূলে এখনও তোমার অবস্থানটা থাকে। না, এটা আমি তো একদম ঘোষিতভাবেই এই অবস্থানটা আমার দিদি নেত্রী এবং অভিষেক সেনাপতি ফলে, এবং যে বা যারা অফিসার কেউ বলে দিল আর করলো ধোয়া তুলসী পাতা, তারা আরও উৎসাহিত করে এই সমস্ত চক্রান্তমূলক, কত দক্ষতার সঙ্গে চক্রান্ত করা যায়। আমি বারাসাত না কোন থানায় একটা রয়েছি পিসিতে, তো আমাকে সে থানা বোধহয় একটু কোন একটা থানা, যে একটু আমাকে কোনো লকআপ টপে না রেখে আমি ওই অফিসারদের সঙ্গে বসে চাটা করছি। সেই সময় ওই রেডিও মেসেজ যাচ্ছে এক বিশিষ্ট নেতার নাম, যে তিনি ওখান দিয়ে পাস করছেন, তিনি খবর নিচ্ছেন কুণাল ঘোষ লকআপে এখন কি করছে, কুণাল ঘোষ লকআপে কি করছে, তিনি পুলিশ দিয়ে খবর নিচ্ছেন, পুলিশ জানতে চাইছে থানা থেকে, সেটা শুনছি আমি বসে বসে। ফলে আমিও তো মানুষ, কিন্তু আমি সব কিছু ছেড়ে নিজের আনুগত্য দেখাতে তৃণমূল কংগ্রেস পরিবারটাকে আমি ভালোবাসি। আরে সুমন, 93 সালের 21শে জুলাই পুরো দস্তুর বামফ্রন্ট সরকার, ব্রেবন রোডের সামনে মমতাদিকে খুনের চেষ্টা হচ্ছে, স্ট্যান্ড রোডের সামনে পুলিশের গাড়ি থেকে বের করে আমার গাড়িতে তুলে নিয়ে, সেই গাড়িতে সৌগত রায় ছিলেন, সোনালী গুহ ছিলেন, তুলে নিয়ে আমি মেয়র রোড, সেখান থেকে পিজি থেকে শেষ পর্যন্ত উডল্যান্ডসে নিয়ে গিয়ে ভর্তি করানো। আমার ইমোশন নেই, আমার কন্ট্রিবিউশন নেই, আমি বাকি ছেড়ে দিচ্ছি। আর কোনো সাংবাদিকের তো হিম্মত হয়নি সেদিনকে মমতা ব্যানার্জিকে পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে বামফ্রন্ট সরকারের রোষে পড়ে সেখান থেকে বের করে নিয়ে আসার। আজকে আমি রোজ অগ্নি পরীক্ষা দেবো, প্রতি দশকে এক একজন করে নেতৃত্বের একটা মানে অভিমুখ পাল্টাবে, আর আমাকে বারবার অভিমুখ সেই অনুযায়ী আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? এটা কোনো কাজের কথা হলো? আর যদি নিতে হয় তারা তাদের মতো নেবে, আমি আমার মতো থাকবো। আমি স্পষ্ট, আমি তৃণমূল, সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আমার যোগাযোগ, নেতারা আমাকে উৎসাহিত করছেন, আমার কাছ থেকে তৃণমূল সমর্থন করার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এই কন্ট্রিবিউশন সত্ত্বেও যদি কুণাল ঘোষের আজকে প্রেস কনফারেন্স এবং এই দীর্ঘ সাক্ষাৎকারের ফলশ্রুতি হিসেবে দল আরও কোনো বাড়তি ব্যবস্থা নেয়, তাড়িয়ে দিক, এক্সপেল করে দিক, চিঠি দিয়ে বলে দিক যেরকম লিখেছে যে কুণাল ঘোষ নিজেকে তৃণমূল বললে আইনি ব্যবস্থা নেবে, লিখে দিক, চলে যাব। আমি কুণাল ঘোষ একা বেঁচে থাকতে শিখে গেছি। আমার বিজেপি লাগবে না, সিপিএম লাগবে না, কংগ্রেস লাগবে না। ভগবানের আশীর্বাদে আমার একটা ঘনিষ্ঠ মহল আছে, আর সারা বাংলার প্রত্যেকটা জেলায় আমি যেটুকু 5 জন 10 জন যদি আমাকে কেউ চিনে থাকে, আমি সসম্মানে এইখানে দাঁড়িয়ে দেখিয়ে দেবো ভবিষ্যতের দেওয়ালে কি লেখা থাকছে, আমাকে তাড়িয়ে দেবে। আর আমি তো সেদিনকে জেনেই বলেছি আমার 2টো পদ নিয়ে নেওয়া হোক, আমি সার্ভিস দিতে চাই, কিন্তু 2-4টে খারাপ জিনিস হলে তোমাকে তো সেটা বলার সুযোগ দিতে হবে। তুমি দিনের পর দিন খারাপগুলো যদি, যার ডিফেন্ড করার দায়িত্ব বা যাদের আমাদের মুখপাত্রদের মধ্যে তো হাহাকার চলে,
কোনো ইস্যুতে কিভাবে ডিফেন্ড করব, আমরা আলোচনা করে করে সব করি। তুমি দলের সব লাইন ডিফেন্ড করতে পারবে? তুমি সন্দেশখালী শাহজাহান ডিফেন্ড করতে পারবে? তা সত্ত্বেও তো করি, আমরা মাথা উঁচু করে করি, কারণ এটা আমাদের ডিউটি। কিন্তু কোথাও কোনো পার্সোনাল ফিলিংস কাজ করবে না, যন্ত্র হয়ে যেতে হবে। 4-5 জন খারাপ কাজ করবে আর সেইগুলোকে ডিফেন্ড করার জন্য আরও 100 জন ব্যবহৃত হবে, এটা কি করে হতে পারে? এবার অনেকে অনেক কিছু ভয় থাকে, হারাবার থাকে, অমুক থাকে। আমার ল্যান্টার নেই, বাটপাড়ের ভয়, আমার কি আছে? ফলে আমি বলি, আর সেটা যদি দলের অপছন্দ হয় তাড়িয়ে দেবে। এখনও পকেটে বোরোলিন রাখো? কারণ কুণাল ঘোষের সেই অসাধারণ কোটটা ছিল যে আমি আগাগোড়া বোরোলিন মেখে চলি, তার কারণ জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে। আমি একদম বোরোলিন থিওরিতে বিশ্বাসী। বোরোলিন নিয়ে চলতে হবে, জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে। আসবে, এরম দিন আসবে, একা পড়ে যেতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে হতে হবে। কিন্তু আমি তোমায় লিখে দিচ্ছি, তোমার এই অনুষ্ঠান যে বা যারা দেখছেন, যত প্রত্যন্ত গ্রামের তৃণমূল কংগ্রেস ওয়ার্কাররা হবে, তারা পর্যন্ত বলবেন সব থেকে বেশি প্রতিপক্ষকে অ্যাটাক যদি কেউ করে মমতাদি অভিষেককে বাদ দিয়ে, তাহলে তার নাম কুণাল ঘোষ। তার একটা মঞ্চে কার সঙ্গে গেল না গেল, তাকে দিয়ে তার অগ্নি পরীক্ষা হতে পারে না। আর তুমি যদি একজন ওয়েল কানেক্টেড লোককে তোমার অর্গানাইজেশনে ব্যবহার করো, যার সমাজের চারদিকে আছে, তোমাকে সেই চারদিকে নেটওয়ার্কটা কাজে লাগাতেও অ্যালাউ করতে হবে। সে কিন্তু সেইখান থেকে তোমার দলেরই লাভটা এনে দেবে, তোমার দলেরই লাভটা এনে দেবে দিনের শেষে। তো সুতরাং সেটা যদি তারা মনে করেন সেটা চাই না, দেবেন না। আমি তো জীবনে অনেক কিছু পেয়েছি, মমতাদির কাছ থেকে ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, এমন কিছু মুহূর্ত পেয়েছি। মমতাদিকে আমি এত কাছ থেকে দেখেছি, এমন কিছু স্নেহ, এমন কিছু মুহূর্ত পেয়েছি, আমার অনেক দুঃখ ঢেকে দেয় সেই সব মুহূর্ত। অভিষেককে আমি তুলনায় কম দেখছি, কিন্তু ও যে পরিশ্রম করছে, যে গ্রুম করছে, দিদি এই বয়সে, আমার তো এইটাই বক্তব্য। আজকে বাংলা জুড়ে চষে ফেলছেন মমতাদি, ফেলছেন তো, এই বয়সে চষে ফেলছেন। এই গরমে 2 থেকে 3টে জনসভা অভিষেক করছে। তুমি আমাকে বলো, আমার প্রশ্নটা ওই জায়গা থেকে যে এতটা উন্নয়ন, বাড়ি বাড়ি উন্নয়ন, ব্যক্তি উন্নয়ন, তারপরে এই গরমের মধ্যে মমতাদিকে বা অভিষেককে এটা করতে হবে কেন? তাহলে ফাঁকটা কোথায় আছে? তুমি বলো, উত্তর কলকাতার চেয়ারম্যান, উত্তর কলকাতার সভাপতি, উত্তর কলকাতার সাংসদ, লোকসভার দলনেতা মমতাদি না আসার ঝুঁকি নিতে পারবে? উত্তর কলকাতায় কেন আসতে হবে? কেন উত্তর কলকাতায় লক্ষ্মীর ভাণ্ডার নেই? উত্তর কলকাতায় উন্নয়ন পৌঁছয়নি? তাহলে উত্তর কলকাতার যিনি এতগুলো পদ আগলে বসে আছেন, একেবারে হয়ে বসে আছেন, তার মুরদ হচ্ছে না কেন? যে মমতা, আমি লোকসভার দলনেতা, আমি 10 বার জিততে চলেছি, আমি 5 বার 6 বারের সাংসদ, এই গরমের মধ্যে উত্তর কলকাতাটা তোমায় আসতে হবে না। তখন হচ্ছে সকাল বিকেল মমতা প্রোগ্রাম দাও, মমতা প্রোগ্রাম দাও। আমরা তো এইটাই চাইছি, দিদিমণির লোড কমাতে। এতক্ষণ ধরে তুমি যা যা বললে সবই তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাহলেও এই সিদ্ধান্তগুলো কুণাল ঘোষের, সেই সিদ্ধান্ত উত্তর কলকাতার প্রার্থী থেকে শুরু করে সেই সিদ্ধান্ত দলের আরো 10টা ক্ষেত্রে, তুমি আবার আরেকটা বিভাজন করছো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাকিরা। কিছু ব্যক্তি ধরে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন, তো সুতরাং আমরা যা ইচ্ছা চালিয়ে যাব, যা পাপ করার করব, এখনও চলছে। দিনের শেষে লোকে লক্ষ্মীর ভাণ্ডার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুইপে ভোটটা দিয়ে দেবেন। ফলে এই যন্ত্রে পরিণত করতে চলেছে পার্টিটাকে। আমরা অনেকে হয়তো মনে করি যে এখানে আবেগটা হচ্ছে শেষ কথা, মমতাদির প্রতি শ্রদ্ধা ভালোবাসা, অভিষেকের প্রতি স্নেহ ভালোবাসা, পার্টির প্রতি কর্তব্যবোধ, তাতে যদি খানিকটা একটা সুস্থ বৃত্ত নিয়ে কাজ করা যায় তাহলে খুব ভালো। আর যদি পার্টি মনে করে কথায় কথায় পান থেকে চুন কষলে এটা কেড়ে নেবো, সেটা কেড়ে নেবো, অমুক করে নেবো, কিন্তু আবার বলছি, মমতাদি বলে, আমি তো মমতাদিকে কোথাও ডিফাই করিনি। মমতাদি বলছেন মিঠুন গদ্দার, দেব বলছে গদ্দার শব্দটা সমর্থন করি না। প্রেস রিলিজ গেল না তো, প্রেস রিলিজ কুণাল ঘোষের কাছে এলো কেন? না, দেবের যে জনপ্রিয়তাটা আছে সেইটা পার্টির দরকার। তার মানে সাধারণ কর্মী যারা আছে, যারা আমরা সেলিব্রিটি নই, যাদের মুখ দেখতে আমরা ভালো নই, যাদের হাইট আমার 5 ফুট 3, আমি 5 ফুট 10 হতে পারলুম না,
তো তাদের যখন ইচ্ছে নেওয়া যাবে, তাদের উপর শৃঙ্খলা দেখানো যাবে, তাদের উপর চিঠি দিয়ে দেওয়া যাবে, তাদের কেড়ে নেওয়া যাবে। আর যারা নিজেদের মতো কিছু তৈরি করে রেখেছে তাদের 7 খুন মাপ, এ হয় নাকি কখনো? আজকে কুণালদা বিশেষ করে তোমায় ধন্যবাদ, তার কারণ তোমার জীবনের এইরকম একটা ওঠা পড়ার দিনে কয়েক ঘন্টা আগে এই চিঠি এবং তার থেকে উদ্ভূত রাজ্য রাজনীতির যে তরঙ্গ, যে ঢেউ হয়েছে, তার মধ্যে প্রথমবার এই স্টুডিওতে আসার জন্য কুণালদা অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ কথা বললাম কুণাল ঘোষের সঙ্গে, পাশাপাশি বলে রাখবো যে এই আলোচনায় বারবার ঘুরে ফিরে যে নামটা এলো উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুদীপদার সঙ্গে এই অনুষ্ঠান চলাকালীন লাইভ আমরা যোগাযোগের চেষ্টা করেছি। তিনি কোনো প্রতিক্রিয়া দিতে আপাতত অস্বীকার করেছেন, তবে যদি উনি প্রতিক্রিয়া দেন তাও সমানভাবে আপনাদের সামনে রাখবো। এখন সময় ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকবেন।